কথার মোড় ঘুরাতে পেরে মেধা নিঃশব্দে হাঁপ ছাড়ল। তখন সাথী মন বিচার করে বলল, সেদিন আদিত্য ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, ভালো মন্দ জিজ্ঞাসা তো করলই না, বরং তার ভুরু জড়া কুঁচকে বলল, বাসায় যা। ভদ্রঘরের মেয়েরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে দাঁত বের করে খিলখিল করে না। তারপর আইসক্রিম কেনার টাকা দিয়ে চলে গেল। তখন সুচি ওর রুমের দরজা খুলে জামা কাপড় নিতে নিতে বলল, তাহলে শোন, আদিত্য ভাই হচ্ছে নারিকেলের মতো। তাকে বাইরে থেকে দেখতে যতটা শক্ত, তার ভেতরটা ততটাই নরম। আর ওর নরম মনের আভাস পেতে হলে তাকে জানতে হবে, বুঝতে হবে। তবেই বুঝবি সে আসলে কোন ধাতুর তৈরি। সুচির কথায় মেধায় মনে ধরল, কিন্তু গত রাতের কথা স্মরণ হতেই মেজাজ বিগড়ে গেল। তবে কাউকে বুঝতে না দিয়ে অন্য কথার টাল টানলো, তার সাথে যুক্ত করলো রিমি ও সাথী। দুজনে কথা বলতে বলতে শুরু হয়ে গেল বোনদের সঙ্গে খুনসুটি। আর এভাবেই দুষ্টুমি খুনসুটি করে ওরা কাটিয়ে দিল অনেকটা সময়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেহমানরাও বাসায় এসে বিয়ের আমেজের দ্বিগুণ করে দিয়েছে। সবাই কত মজা করছে। হঠাৎ কেন জানি ভালো লাগছে না মেধার, মন কুড়াচ্ছে। তাই তার বাবাকে ফোন করে কথা বলল সময় নিয়ে। তবুও মন শান্ত হলো না, বরং অশান্তি বেড়েই গেল। খুব করে কাঁদতে ইচ্ছে করছে, মনে হচ্ছে খারাপ কিছু ঘটবে। সে বাসার ভেতরে গিয়ে সবাইকে দেখে নিল। এখানে তার বাবা আর আদিত্য বাদে সবাই উপস্থিত আছে। বাবার সঙ্গে কথা বলল। এখন শুধু বাকি আছে আদিত্য। সে ঠিক আছে তো? তার সিলেটে যাওয়ার কথা না? সে কি সহি সালামতে পৌঁছেছে? আদিত্যের কথা ভাবনায় আসতেই তার মন বড্ড বেশি অশান্ত হয়ে উঠল। সে সীমা বেগমের কাছে ছুটে গেল আদিত্যের খোঁজ নিতে। সীমা বেগম এত ব্যস্ততার মাঝে এই নিয়েও মজা করলেন, হাসলেন। মেধা এখন মজা সহ্য হলো না। সে ধীর পায়ে বেরিয়ে এলো বাসা থেকে, পুনরায় গিয়ে বসলো গাছটার নিচে। তারপর নত মস্তিষ্কে তাকিয়ে রইল তার হাতের ফোনটার দিকে। মন বলছে একবার ফোন করে আদিত্যের খোঁজ নিতে, কিন্তু বিবেকে বলছে উল্টো কথা। সে যাকে সহ্য করতেই পারে না, তার জন্য উতলা হওয়ার মানায় না। তার যা ইচ্ছে হোক, ওর কি। মানব মন বড়ই অদ্ভুত, কখন কি প্রত্যাশা করে বোঝা দেয়। মেধার ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। যাকে তার পছন্দ নয়, যার উপস্থিতি বিরক্তর কারণ, যার ভালো মন্দর কোনো কর্ম ওর সহ্য হয় না, অথচ সময়ের প্রেক্ষিতে তাকে নিয়ে ভাবতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে। তার অপরাধী নির্বোধ মন ভাবতে বাধ্য করছে পক্ষান্তরে এটা হওয়ার কথা ছিল না, তবুও তা হচ্ছে। আদিত্যের কারণে পড়ছে, ব্যাকুল হচ্ছে, অজানা আশঙ্কায় ছটফট করছে। এটা ঠিক, সে বর্তমানে আদিত্যকে পছন্দ করে না, সহ্য করতে পারে না। তবে সে বিপদে পড়ুক, কষ্ট পাক, এসব কখনোই চায় না, চাইতে পারেও না। আর না চাওয়ার কারণ আদিত্যকে ভালো করে চিনে জানে, ছোট থেকে দেখে আসছে ওর তেরা মানুষটাকে। সে এটা জানে বিগত কয়েক বছর ধরে মনে প্রাণে তাকে ভালোবাসে। সেই ভালোবাসার আড়াল রাখতে তিক্ত কথার বান ছুটতেও পারে। পক্ষান্তরে পরক্ষণেই কথার খোঁচাতে তার হৃদয়খানা খুঁচিয়ে পরে প্রণয় বাক্য দ্বারা সারিয়েও তুলতে পারে। ওর অভিমানের রূপ দেখে মিটমিটিয়ে হাসতে পারে, গোপনে গোপনে খুব ভালোবাসতে পারে। তার বুদ্ধিদীপ্ত নেত্রজোড়ায় ফুটিয়ে তুলতে পারে তার প্রণয় কাঙ্ক্ষার গভীরতা। অথচ সে সব জেনে বুঝেও অবুঝ, কারণ সেই অপছন্দের পুরুষটাকেই সে ভীষণভাবে জ্বালাতে চায়, পুড়াতে চায়। প্রণয়ে অনলে দগ্ধ করে ছটফটিয়ে মেরে পুনরায় সারিয়ে তুলতে চায়। সেই সঙ্গে নিতে চায় ওর অসীম ভালোবাসার পরীক্ষা, মাপতে চায় ধৈর্যের সীমা পরীক্ষা। তবেই না শান্তি। যদিও একটা সময় আদিত্যের সব কাজকর্ম তাকে মুগ্ধ করত, গোপনে ভীষণ পছন্দ করত ওই তেরা মানুষটাকে। নিগুড় ভালো লাগায় আষ্টে পৃষ্ঠে লেপ্টে ছিল ওই মানুষটার নাম। কিন্তু কিছু কারণে সে পছন্দের মানুষটা হয়ে গেছে অপ্রিয় কেউ। এর জন্য আদিত্যই দায়ী। কিছু কারণে কষ্ট পেয়ে মেধা সমস্ত মুগ্ধতাকে বিরক্ততা দ্বারা আবৃত করেছে। সেই সঙ্গে সম্মুখে এটা বুঝিয়েছে আদিত্য ওর অপছন্দের মানুষ, তাকে বিয়ে করা তো দূর, একদন্ত বসে গল্প করাও যায় না। মুখ্য কথা, আদিত্য এসবের যোগ্য না। অথচ আজ অপছন্দের মানুষটার বিপদের আশঙ্কায় মনটা
উতলা হয়ে উঠেছে। কেন জানি চক্ষু লজ্জায় কাজ করছে না। বাসা শুদ্ধ মানুষকে কি ভাবতে তার পরোয়া করছে না। মস্তিষ্ক শুধু ঘুরছে আদিত্য সুস্থ কামনা। আজ এই মুহূর্তে মন কোনো বারণ শুনছে না, বরং তাকে সায় দিচ্ছে আদিত্যকে কল করে খোঁজ নিতে, একটাবার তার মুখে শুনতে। আমি ঠিক আছি। কিন্তু বিবেক যে বলছে তা অন্য কথা। যেমন গতরাতে ওই রকম একটা ব্যবহার দেখেও সরি বলার প্রয়োজন মনে করেনি আদিত্য। মুখ ফুটে বলেওনি তার ভুল হয়েছে। মূর্খ কথা, আদিত্যের থেকে সে এমন কিছু আশা করেনি। অথচ আপাতত এসব ভাবনার ছেদ ঘটিয়ে সে সরাসরি আদিত্যের নাম্বারে কল দিল। ওর চিন্তাকে দ্বিগুণ বাড়াতে ফোন বন্ধ পেল। একবার দুবার করে কল দিতেই থাকলো একের পর এক, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। মেধা একরাশ চিন্তা ঘেমে নিয়ে একাকার অবস্থা। রিমিয়ার সাথে চিন্তা করতে নিষেধ করছে। সুচিতাকে হাঁটতে যেতে জোরাজোরি করলেও লাভ হলো না। অবশেষে তারা বাধ্য হয়ে চলেই গেল। শুনিয়ে গেল কিছু খোঁচা মারা কথাও। আপাতত মেধার ধ্যান ফোনেই সীমাবদ্ধ। সে রিমির কথা শুনলেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন করলো না। সে পায়চারি করতে করতেই এখনো কল করেই যাচ্ছে, কিন্তু বারবার ব্যর্থ হয়ে এবার সে দৌড়ে চলে গেল বাসার ভেতরে। রান্নাঘর থেকে সীমা বেগমের হাত টেনে নিয়ে গেল পাশের রুমে। তার চোখে মুখে এ অবস্থা থেকে সীমা বেগম আতঙ্কিত কণ্ঠে বলল, মেধা মা, আমার কি হয়েছে? কাছিস কেন তুই? কেউ কিছু বলেছে? তোমার ছেলের ফোন ধরছে না। কি আশ্চর্য, এই জন্য তুই কাঁদছিস? এত কথা জানি না, তুমি খোঁজ নাও তার। আমার ছেলেকে নাকি ভালোবাসিস না, বিয়েও করবি না, তবে তার বিরহে এত ব্যাকুল কেন আম্মাজান? মামনি প্লিজ তোমার ছেলের খোঁজ এনে দাও। আমার মন কুড়াচ্ছে, আমার কিচ্ছু ভালো লাগছে না, শান্তিও পাচ্ছি না একদম। একথা বলতে বলতে সে লজ্জায় ফুলে ডুবে কেঁদে উঠল। ওর এহেন ব্যবহারে সীমা বেগমও হতবাক। এই মেয়ের হঠাৎ কি হলো? মেধা তো এমন করার মেয়ে নয়। তবে এটা ভেবে উনি দাঁড়িয়ে ব্যস্ত পায়ে ছুটলেন নিজের ফোনটা খুঁজতে। তারপর উনিও আদিত্যকে ফোন দিতেই থাকলেন। ফলাফল শূন্য। এদিকে মেধার কান্নার শব্দ শুনে বাসার সবাই উপস্থিত হলো রুমে। ধীরে ধীরে সবাই জেনে গেল আদিত্যের ফোন ধরছে না। একথা শুনে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এভাবে সময় গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে গাঢ় রাত ঘনিয়ে এলো। এবার সীমা বেগম ছেলের খোঁজ খবর না পেয়ে পেশার বাড়িয়ে ফেললেন। আদিত্যের বাবা দারোয়ানকে ফোন করে জানলেন আদিত্য সকালে বেরিয়েছে, এখনো বাসায় ফেরেনি। যদিও তার ফেরার কথা না, কারণ সে সিলেটে গেছে। এই মুহূর্তে আদিত্যের বাবা জানালেন আদিত্য সিলেটে যায়নি, বাসায় নেই, অফিসে নেই, সিলেটেও যায়নি, আবার ফোনও বন্ধ। এ খবর শুনে বিয়ে বাড়িতে আমেজ মুহূর্তেই বদলে গেল। মেধার রুমে গিয়ে বালিশের মুখে গুজে কাঁদছে। কাঁদতে কাঁদতে তার হেঁচকি উঠে গেছে। এত কান্নার কারণ সে জানে না, শুধু জানে তার ভয় হচ্ছে, হারিয়ে ফেলার ভয়। ওই মানুষটা যেমন আছে তেমন থাকুক, তবুও চোখের সামনেই থাকুক। সে আর খোঁচা মেরে কথা বলবে না, রাগ দেখাবে না, তবুও সে ফিরে আসুক। এসব ভাবনায় ওকে আরো ব্যাকুল করে দিল। সময় গড়িয়ে ঘন্টা পেরোতে থাকলো, তবুও কেউ আদিত্যের সন্ধান বের করতে পারল না। তখন এক পড়শি জানালায় তার বড় ভাই নাকি কেমন সিলেটের রাস্তা দিয়ে বাসা গেল। সে নাকি বড় রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে দেখেছে। একটা প্রাইভেট গাড়ির সঙ্গে ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে। ওই রাস্তা বন্ধ করে দেওয়াতে ঘুরে আসতে হচ্ছে। ওনার কথা শুনে আদিত্যের মা আর মেধার কান্না বেড়ে গেল। তারা দুজনেই গ্রাম ছেড়ে যাওয়ার জন্য উদ্যত হলো। আদিত্যের বাবা ওনাদের সঙ্গে পা বাড়াতেই দরজার কাছে মুখোমুখি হলো আদিত্যের। সে কেবল গাড়ি থেকে দরজায় পা রেখেছে। তাকে এই মুহূর্তে এখানে দেখে সকলেই হতভম্ব। মেধা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে। সে আদিত্যের পুরো শরীরে চোখ বুলিয়ে অক্ষত অবস্থায় দেখে আগে শুকরিয়া করলো, তারপর বিনা বাক্যে সেখান থেকে সরে রুমে গিয়ে দরজা আটকে দিল। অঝরে কেঁদে মনটাকে শান্ত করার ব্যর্থ চেষ্টা চালালো। এই রুম থেকেই অনেককেই কথা শোনা যাচ্ছে। সীমা বেগম বকছে আদিত্যকে। আদিত্য তার মাকে কিছু বলে বোঝানোর চেষ্টা করছে, বোধহয় ব্যর্থ হচ্ছে, কারণ সীমা বেগমের গলার স্বর দ্বিগুণ বেড়েছে। উনি দু একটা মেরেও দিয়েছে আদিত্যের পিঠে। বড় মামা সুন্দরভাবে উপদেশ দিয়ে
স্থান ত্যাগ করেছে। সবাইকে এত চিন্তা করতে দেখে তখন আদিত্য জানলেন তার সিলেটে যাওয়ার প্রয়োজন হয়নি, এখানে থেকেই কাজ করে গেছে। পরে কি জানি ভেবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আসরের নামাজে মসজিদে আদায় করার সময় ফোন বন্ধ করেছিল, পরে আর ফোনের কথা স্মরণে আসেনি, তাই বন্ধ পেয়েছে। এ কথা শুনে সবাই স্বাভাবিক হলো, গাল গল্পে মজে গেল। ধীরে ধীরে পরিস্থিতি পূর্বের মতো হয়ে গেল। তবে সীমা বেগম ছেলের সঙ্গে আর একটা বাক্য বিনিময় করল না। ভীষণ রেগে দ্রুত প্রস্থান করলেন। প্রথম মেধার ব্যাকুলতা দেখে খুশি হয়েছিল, পরে সময় গড়ার সঙ্গে সঙ্গে ছেলের কোনো খবর না, ভীষণ ভয় পেয়েছে। ছেলের চিন্তায় অন্তরাত্মা শুকিয়ে গিয়েছিল ওনার। যদি কিছু একটা হতো তখন। আম্মুকে যেতে দেখে আদিত্য আর কথা না বাড়িয়ে সচির দেখিয়ে দেওয়ার রুমে ফ্রেশ হতে গেল। সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরোতেই দেখে রিমিয়ার সাথে ওর বিছানায় বসে আছে। দুজনে মিলে ফিসফিস করে কি সব বলছে। তাকে দেখে দুজনেই চট করে দাঁড়িয়ে গেল, অহেতুক হেসে একে অপরের দিকে আদিত্যের হাতে একখানা কাগজ ধরিয়ে দিয়ে দৌড়ে পালালো। আদিত্য ভ্রু কুঁচকে কাগজ খুলে দেখে সেখানে লেখা, রুমে আসুন, কথা আছে। কার লেখা তার বুঝতে বাকি নেই, তাই আদিত্য মাথাটা মুছে তোয়ালে বেলকুনিতে মেলে দিয়ে রুম থেকে বের হলো। তার উদ্দেশ্য তৃষ্ণা মেটানোর, চোখের তৃষ্ণা, মনের তৃষ্ণা। কয়েক ধাপ এগোতেই ওর দেখা হলো সীমা বেগমের সঙ্গে। উনি আদিত্যকে খেতে বসতে বলে নিজেই খাবার বেড়ে দিয়ে ধপ করে বসলেন আদিত্যের পাশের চেয়ারে। তারপর বললেন, মেয়েটাকে এভাবে না কাঁদালো পারতে। কোন মেয়ের কথা বলছো? মেয়েটার কথা বলছে। আমি ওকে কখন কাঁদালাম? ওর সঙ্গে দেখা তো দূর, এখনো অবধি কথাও হয়নি। দেখা কথা কোনোটাই হয়নি বলেই তো কাঁদছে। হারানোর ভয়ে লাজ লজ্জা বলে আজ বাসা শুধু সকলের সামনে শুধু তোমার জন্যই কেঁদেছে। মেয়েটা তোমাকে ভালোবাসে বাবা। দারুণ জোকস বললে তো। যাদব, আমি তোর মা, তোর সঙ্গে এই ব্যাপারে জোকস করব? আচ্ছা, মানলাম জোকস করছো না, তবে এটা বিশ্বাসযোগ্য কিছু বললে না। এখন অবধি মেধা আমার সঙ্গে নরম সুরে কথা তো দূর, সুন্দরভাবে তাকায়ও না, সবসময় রুড বিহেভ করে। ভালো মন্দ যাই বলি খ্যাক খ্যাক করে ওঠে, মুখে যখন যা আসে তাই বলে ফেলে। চটলো নাকি ফাটলো কিচ্ছুর ধার ধারে না। আর তুমি বলছো ভীষণ কেঁদেছে আমার জন্য? এটা বিশ্বাস করার মতো কথা না আম্মু, তাই বিশ্বাস করলাম না আমি। তবে আমি যদি মারা যাই বোধহয় সেই সবচেয়ে বেশি খুশি হবে। আদিত্যের কথা শুনেও সীমা বেগম বেশি কিছু বললেন না, নিঃশব্দে উঠে গেলেন ছেলের পাশ থেকে। আদিত্য খাওয়া শেষ করে মেধার ঘরের দিকে একবার তাকিয়ে রুমে চলে গেল। ঘড়িতে তখন রাত 10:30, আর রাত 10টার গ্রামে এখন অনেক রাত বাড়তে বিধায় বাসার সকলেই ধীরে ধীরে ঘুমোতে চলে গেল। আদিত্য কিছু একটা ভেবে রুমের দরজা খোলা রেখে রুম অন্ধকার করে শুয়ে পড়ল। তবে ঘুম আসছে না, যার কারণে এত দূর ছুটে এসেছে তার দেখা পেল না। মঞ্চে শুধু তাকেই খুঁজছে। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে আদিত্য উঠে দাঁড়ালো। গ্লাস থেকে পানি খেয়ে বাঁ দিকে ঘুরতে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তখনই অনুভব করলো বুকে ধারালো ছুরি ঠেকানো। আদিত্য অনড় হয়ে দাঁড়িয়ে নিশ্চুপ রইল, কারণ নড়লেই বুকের খোঁচা খাবে। মেধা সর্বশক্তি দিয়ে তাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখেছে। এতেই মনে হচ্ছে তার পৃথিবী সুখে ভরা। আর কথা না বলে সেভাবেই রইল। আগে বুকে তৃষ্ণা অন্তত মিটুক, পরে না হয় বাক্য বিনিময় করবে। নারী মন ঠিক পদ্ম কোমলের ন্যায় নমনীয়, আর এক নিগুড় প্রতীকী প্রণয়, যেটা নারী ছেড়ে দিতে পারে, ছিনিয়ে নিতেও পারে, কখনো বা হাসি মুখে মেনে নিতে পারে, আবার মানিয়ে নেওয়ার শেখাতেও পারে। তরল পদার্থের ন্যায় নিজের অবস্থান স্থান ভেদে আকার ধারণও পটু তারা। এর জলযন্ত্র প্রমাণ হলো মেধা। এতদিন সে ভালোবেসেছে ধূর্ত অভিনয়ের অন্তরালে। বিরক্ত ভাবনাটা ফুটিয়ে গোপনে হৃদয়ের আঙ্গিনায় ফুটিয়েছিল প্রণয়কলি, যে প্রণয়কলির নামকরণ করা হয়েছে আদিত্য আর হাম নামে। সেই প্রণয়কলির প্রতিটা পাপড়ি সাজিয়েছিল রঙিন স্বপ্ন দিয়ে, অথচ এতদিন না বসতে দিয়েছে আর না কাউকে ধরে দিয়েছে। ওদিকে সেকেন্ডের কাঁটা অতিবাহিত হয়ে মিনিটের কাঁটাও পেরিয়ে যাচ্ছে, তবু মেধা অটল হয়ে সেভাবেই দাঁড়িয়ে আছে।
না আদিত্যকে ছেড়েছে আর না সে মুখ তুলে তাকিয়ে দেখেছে। ঠিক আদুরে বিড়াল ছানার মতো আদিত্যের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে, যেন তার পৃথিবী সেখানেই থমকে গেছে। তখন আদিত্যই আগে মুখ খুলল। কাহিনী কি? হ্যাঁ, মাথার মধ্যে কিছু পাকিয়েছ না? হুশ, চুপ, শুনতে দাও। কি শুনতে দিব? তোমার হৃৎপিণ্ডের ধুকপুকানি। কেন শুনতে দিব? হ্যাঁ, কেন দিবে না? দিব না, কারণ আমার বুকে মাথা রাখার অধিকার আমার বউয়ের, আর কারণ নয়। তো আমি কে? তা আমি কি জানি? সত্যি জানো না? হুম, না তো। মেধা তার প্রত্যুত্তরে না করে সেভাবেই রইল। আদিত্য ওকে পুনরায় ছাড়াতে গেলে আরো শক্ত করে আঁকড়ে ধরল। ভাব এমন যেন ছেড়ে দিলেই আদিত্য হারিয়ে যাবে, অথবা তার থেকে কেউ ছিনিয়ে নিবে। তবে আজ কেন জানি কেউ আর অনুভূতি প্রকাশের কার্পণ্য করল না। খোলা আকাশের ন্যায় মুক্ত করে দিল লুকায়িত ভালোবাসা। সব মান অভিমানের যাত্রা এখানেই সমাপ্ত করলো, কারণ এভাবে তো অন্তিমকাল চলতে পারে না। জীবন বহমান। এবার ওদের একটা সিদ্ধান্ত নিতেই হবে, হয় ছাড়ো নয় আঁকড়ে ধরো। তারা আঁকড়ে ধরে সিদ্ধান্ত নিয়েছে। তখনই আদিত্য মেধাকে বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলল, হঠাৎ এই অধমের প্রতি এত দয়া দেখানোর কারণ? ভালোবাসি। কবে থেকে? ভালোবাসি। তা তো বুঝলাম, কোন মুহূর্ত থেকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসি। ভালোবাসার চক্করে মাথা কি পুরোপুরি গেছে? এত কিছু জানি না, বুঝিও না, শুধু জানি আপনি, শুধুমাত্র আপনি আমার একান্ত ব্যক্তিগত প্রেমিক পুরুষ, যার মাঝে আমার সুখ দুঃখ, হাসি কান্না, মান অভিমান এ সমস্ত কিছু লুকায়িত। এতদিন ভালোবাসার ভৎসন করতে পারেনি, অথচ আজ ভালোবাসার কোম্পানি খুলে বসেছে। হ্যাঁ বে, হ্যাঁ দেখি, তাকো আমার দিকে। এই, তুমি কি প্র্যাঙ্ক করছো না তো? যদি করে থাকো খুব খারাপ হবে কিন্তু, এই বলে দিচ্ছি। যা বলছি সত্যি বলছি। কাল সকলের মতো বদলে যাবে না তো? সজ্ঞানে স্বেচ্ছায় এই আমিটাকে আপনার কাছে সমর্পণ করলাম আদিত্য আরহাম, শুধুমাত্র লুকোচুরি বাদ দিয়ে অপরিসীম ভালোবাসা আদায়ের লোভে। আদিত্যের বুকে মুখ গুজে মেধা অনায়াসে কথাগুলো বলে যাচ্ছে। আজ তার কথার মাঝে নেই কোনো জড়তা আর না গোপনীয়তা। নিজের পবিত্র ভালোবাসা তুলে ধরেছে প্রিয় মানুষটার কাছে। অনেক তো হলো মান অভিমান করে দূরে থাকা, এবার না হয় দূরত্ব খুঁজিয়ে কাছে আসুক, ভালোবাসুক, প্রণয় সুধা পান করে ছটফটিয়ে মরুক। আদিত্য বার দুয়েক মেধাকে সরাতে গেলেও মেধা সরল না, বরং আদিত্যের টি শার্ট শক্ত করে খামচে ধরে সেভাবেই বুকে মাথা রেখে দাঁড়িয়ে রইল। মেধা এভাবে আঁকড়ে ধরাতে আদিত্যের মুখে হাসি ফুটল, তবে ওর জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে হাসি আড়াল করতে সময় নিল না। ঠোঁটের কোণ থেকে হাসি মিলিয়ে এসে মেধার মাথায় চুমু এঁকে দিয়ে বলল, গত রাতে ভয় দেখাতে চেয়েছিলাম, তবে সেটা করতে গিয়ে ঘরের মধ্যে চলে যাব বুঝতেই পারিনি, সরি। এখন ছাড়ো, রুমে যাও। কেউ এভাবে দেখলে বদনাম ঘটে যাবে, আর আমি বেঁচে থাকতে আমার চাঁদের গায়ে কলঙ্ক লাগতে দিতে পারবো না। যেতে পারি এক শর্তে। তার আগে বলো, কয়েক ঘন্টার ব্যবধান আমার প্রতি এত সদে হলে কিভাবে? যা সত্য তাই বলো। মেধা, একটা কথা মনে রাখো, সব পরিস্থিতিতে ছাতুরের শোভা পায় না। আসলে আদিত্য এবার জোর করে নিজেকে ছাড়িয়ে নিল মেধার থেকে। মেধার ফোলা ফোলা লাল চোখে এতক্ষণ আদিত্যের বুকে মুখ লুকিয়ে আড়াল করেছিল। আদিত্য বারবার তার মুখ তুলতে গেলে বাধা দিয়ে সরিয়ে দিচ্ছিল। এবার আর শেষ রক্ষা হলো না, আদিত্য নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে তার মুখের দিকে। তখন মেধা নত মস্তিষ্কে অপরাধীর ন্যায় বলতে শুরু করলো, কয়েকদিন যাবৎ খারাপ খারাপ স্বপ্ন দেখছি। সেই স্বপ্নের সারমর্ম আপনি হারিয়ে যাচ্ছেন, কোথাও চলে যাচ্ছেন। গত রাতে স্বপ্নে দেখেছি আমার উপর খুব রাগ করে আপনি বিয়ে করে এনেছেন। আপনার বউ আমার চেয়ে সুন্দরী নয়, এরপরেও আপনি ওকে ভীষণ ভালোবাসছেন, কেয়ার করছেন। বউ পেয়ে আমার দিকে তাকানো তো দূর, রুম থেকেই বের হচ্ছেন না। যখন স্বপ্নটা দেখি মনে হচ্ছিল বাস্তব, আর এই হারানোর কষ্ট প্রবলভাবে আমার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়েছে
আপনাকে ছাড়া আমি ভালো থাকবো না, একটুও না, এক চিমটিও না। আজ আবার যখন আপনার খোঁজ পাচ্ছিলাম না, নিজেকে পাগল পাগল লাগছিল আমার। বারবার মনে হচ্ছিল স্বপ্ন বুঝি সত্যিই হয়ে গেল, আমি বোধহয় সত্যি সত্যি আপনাকে হারিয়ে ফেললাম। এই ভয়ে আমার সমস্ত রাগ অভিমানের গতি পরিবর্তন করেছে। আদিত্য ভাই, আপনাকে আমি চাই, খুব করে চাই। মেয়ে তুমি ভীষণ চালাক। আমি আবার কি করলাম? কিছু না, রুমে যাও। হুম। মেধা মন ভার করে ওর রুমে চলে গেল। আদিত্য ওর কথা বিশ্বাস করলো না বোধ হয়, তবে সব সত্যের মাঝে এটা মহাসত্য। সে আদিত্যকে ভালোবাসে, ভীষণ 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 ভালোবাসে। সে ভালোবাসার আদি থাকলে অন্ত নেই। পরদিন সকালে খোশমাঝে যে মেধার ঘুম থেকে উঠল। গতরাতে তার সমস্ত দ্বিধা দ্বন্দ্ব মান অভিমানে বিসর্জন দিয়েছে। পূর্বের যত সব রাগ ছিল সব মাটি চাপা দিয়েছে। সে এখন ফ্রেশ মনে নবরূপে শুধু ভালোবেসে যাবে, এসব ভেবে সে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ওয়াশরুমে মিররে নিজের প্রতিচ্ছবি দেখে নিজে নিজেকে জিজ্ঞাসা করলো, নব্যরূপে কাকে যেন ভালোবাসবি বললি? কাকে? কাকে মানে কাকে? ওই যে আমার ব্যক্তিগত তেরা পুরুষটাকে। একথা বলে লজ্জায় ডুবুডুবু হয়ে সে দুই হাত দিয়ে মুখ ঢেকে নিল। তারপর ফ্রেশ হয়ে পোশাক বদলে আদিত্যের রুমের বাইরে ঢু মেরে বাইরে গিয়ে দাঁড়ালো। আহা, সকালবেলার আবহাওয়াটা বেশ, শরীরের সঙ্গে মন প্রাণও জুড়িয়ে যাচ্ছে। অন্যরকম ভালো লাগা কাজ করছে সর্বাঙ্গ জুড়ে। এমনিতেও আজ ওর মন ভীষণ চঞ্চল, প্রাণবন্ত। এতদিনের পুষে রাখা কথাগুলো অবশেষে বলতে পেরেছে মানুষটাকে। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে নব্যরূপে নিজেকে উপস্থাপন করতে পেরেছে। এতেই যেন অসীম শান্তি। এই কথা ভেবে গত রাতের কথা স্মরণ হয়ে গেল তার। মুখে ফুটল লাজুক হাসি, নেত্রে ভেসে উঠল প্রিয় মানুষটার মুখ, যার ঠোঁটে হাসি বিদ্যমান। গতরাতে আদিত্যের রুম থেকে বেরিয়ে একটু ঘুমাতে পারেনি সে। ছটফট করেছে সারা রাত। বিশেষ করে আদিত্যের ওই প্রস্তর বুকে মাথা রাখা দৃশ্য ভেসে উঠেছে চোখের সম্মুখে। যতবার চোখ বন্ধ করেছে ততবার। এখন এসব ভাবতেই মেধার মুখশ্রী জুড়ে একরাশ লাজুকতা ভিড় জমাচ্ছে। মনও কেন জানি চেঁচিয়ে পুরো পৃথিবীকে জানিয়ে দিতে চাইল, হ্যাঁ, ওই মানুষটাকেই আমি ভীষণ ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। কিন্তু মনের ইচ্ছেকে আপাতত প্রশ্রয় না দিয়ে সে আশেপাশের দৃষ্টি বুলিয়ে নিল। পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। সে ঘাড় ঘুরিয়ে পাখিদের খুঁজলো, তবে দেখতে পেল না। হয়তো পাতার আড়ালে লুকিয়ে ডাকাডাকি করছে, এতেই তাদের আনন্দ বোধ হয়। তারপর সে কয়েক পা এগিয়ে কলপাড়ের দিকে গেল। গড় গড় শব্দ তুলে কল চেপে দুহাতের আজলা ভরে পানি নিয়ে পান করলো। তখন সীমা বেগমের কণ্ঠস্বর শোনা গেল। তিনি চেঁচিয়ে কাউকে কিছু আনতে বলছে। সে সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে নারিকেল গাছটার নিচেই বসলো। এখানে থেকে সূর্য দেখা যাচ্ছে। সূর্য কেবল তার রঙিন আভা ছড়িয়ে আড়মোড়া ভেঙে উঠছে। মেধা মনোযোগ দিয়ে সূর্যের সৌন্দর্যটা উপভোগ করছিল। আহ, মনোরম সেই দৃশ্য। তখন পাশ ফিরে দেখে আদিত্য ফোন কানে ধরে তার দিকেই আসছে। মেধা তার দিকে তাকিয়ে রয়েছে, অথচ মানুষটা একবারও তাকালো না ওর দিকে। ভাব এমন যেন মেধাকে সে চেনেই না, দেখা তো দূরের। ততক্ষণে আদিত্যর কথা বলতে বলতে তার পাশ কাটিয়ে কিছু দূরে চলে গেল। গতরাতে ওর মনের কথা জানানো আর আজই অবহেলা, না, এই অন্যায় সে সহ্য করবে না। ঠিক এজন্যই কারো কাছে দুর্বলতা প্রকাশ করতে নেই। দুর্বলতা প্রকাশ করলেই বিপদ। আপন মনে মনে এসব ভেবে সে আদিত্যের পিছু পিছু হাঁটতে লাগলো। আদিত্য কথা বলতে বলতে আরো সামনে এগিয়ে গেল। রাস্তার দুধারে গাছ লাগানো, তার পাশেই আবাদি জমি, সেখানে নানা রকমের ফসল লাগানো। আদিত্যের পিছু পিছু এসবে দেখতে দেখতে হাঁটছিল মেধা। হঠাৎ আদিত্য কথা থামিয়ে দাঁড়িয়ে পড়ল, আর মেধা সজোরে বাড়ি খেলো ওর পিঠে। নাকে খুব ব্যথা পেল মেধা, রেগে বলল, আশ্চর্য, হঠাৎ খাম্বার মতো দাঁড়িয়ে গেলেন কেন? তোমার জন্যই তো দাঁড়ালাম। দাঁড়াতে বলেছি আমি? চোখ তো আকাশে নিয়ে হাঁটছো, সামনে গোবরপুর আছে, খেয়াল করেছো? তো গোবরের জায়গায়, আমি আমার জায়গায়।
আমি না দাঁড়ালে গোবর গোবরের জায়গায় থাকলেও আপনি থাকতেন না আপনার জায়গায়। আপনার চরণখানা থাকতো দুর্গন্ধযুক্ত গোবরের মধ্যে, তখন ভালো হতো না? আদিত্যের কথা শুনে মেধার সামনে তাকিয়ে জিহ্বাতে কামড় দিল। সত্যি তো, গোবর পড়ে আছে মাঝ রাস্তায়। তবুও সে নিজের ভুল স্বীকার না করে তেজ দেখিয়ে বলল, দেখেছি আমি, আর পা দিলে দিতাম, আপনার কি? ও আচ্ছা। একথা বলে আদিত্য তাকে হ্যাচকা টানে নিজের কাছে টেনে নিল, এক ধাক্কা দিল। মেধা গোবরের উপরে পড়ার আগে দ্রুত ধরেও নিল। তাৎক্ষণিক পুনরায় ছাড়তে গেলে মেধা চেঁচিয়ে বলল, এই না না না, প্লিজ ছাড়বেন না। বেচারা গোবর তোমার আলিঙ্গন যাচ্ছে। গোবরের কথা না ভেবে নিজের কথা বলতে পারতেন। বললে কি হতো শুনি? কাজে করেই না হয় দেখাতাম কি করতাম। এই যে মায়াবিনী, আপনি আমার থেকে দূরে দূরে থাকবেন, অন্তত আমার বউ হওয়ার আগ পর্যন্ত, বুঝলেন? কেন শুনি? আদিত্য একথার উত্তর না দিয়ে বাসার পথে হাঁটতে লাগলো। মেধা দৌড়ে এসে তার সঙ্গে হাঁটতে লাগলো। দুজনে টুকটাক গল্প করতে করতে যাচ্ছিল। হঠাৎ মেধা বলে উঠল, আচ্ছা, আমান ভাইয়ার সঙ্গে কথা বলেন না কেন? জানেন ভাইয়া আপনাকে প্রচন্ড ভালোবাসে, আপনি ইগনোর করে দেখে ভাইয়া চুপি চুপি কাঁদে, কষ্ট পায়। এসব কথা কোন থাক, না জানতে চাই। মেধা জেদ করো না। গত রাত থেকে আমি আপনার গফ, আমাদের না এখন চুটিয়ে প্রেম করার কথা, অথচ আপনি আমাকে বকছেন। বকলাম কখন? শুধু জেদ করতে নিষেধ করলাম। করে উদ্ধার করলেন। এবার বলুন আমান ভাইয়া কি দোষ করেছে যে আপনি ভাইয়ার সঙ্গে এমন রুড বিহেভ করেন? পুরো কথা সম্পূর্ণ হতেই আদিত্য প্যান্টের পকেটে দু হাত গুজে মেধার দিকে ঘুরে দাঁড়ালো। কিছু বলার আগে সেখানে দৌড়ে এসে উপস্থিত হলো সাথী। দৌড়ে আসায় সে হাঁপিয়ে গেছে, হা হা করে বড় নিঃশ্বাস নিচ্ছে। ওর এভাবে আসায় মেধা কথার তাল অন্যদিকে ঘুরিয়ে পড়ল। এভাবে দৌড়ে এলেন যে, কিছু হয়েছে? সুচি আপু তো আমাকে এখনই যেতে বলেছে, খুব দরকার। কেন? জানি না। ওকে চল। একথা বলে মেধা অন্যদিকে সঙ্গে দৃষ্টি বিনিময় করে প্রস্থান করলো। আর আদিত্য ধীর গতিতে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো সেদিনের কথা। আদিত্য বরাবরই নিশ্চুপ থাকতেই পছন্দ করে, আর আমান চটপটে। আর পাঁচটা বড় ভাইয়ের মতো সে আমানকে বলে না এটা করবে না সেটা করবে না, তবে সুযোগ মোতাবেক ভালো মন্দের তফাৎটা বুঝিয়ে দেয়। কিন্তু আমানটা শুধরানোর ছেলে নয়, বরং ওর নামে দিনকে দিন অভিযোগ আসতেই আছে। আর প্রতিটা অভিযোগেই মেঘ ঘটিত। প্রথমবার এমন কিছু কুৎসিত অভিযোগ শুনে সে আমানকে একাকী ডেকে জিজ্ঞেস করেছিল, তুমি নিষিদ্ধ পল্লীতে যাওয়া কবে ছাড়বে? না মানে ভাইয়া, আসলেই এসব তোমার থেকে আমি আশা করিনি আবান। বন্ধুদের পাল্লায় পড়ে সস্তা অজুহাত হয়ে গেল না এটা? আমি ভালো মেয়ে দেখি বিয়ে করে নাও। বড় ভাই হয়ে এসব বলতে আমার রুচিতে বাধে। সরি ভাইয়া, এমন আর হবে না। এরপরও আমার নিজেকে শুধরায়নি। বড় ছোট অনেকেই ওকে জানাতো আমার মেয়েবাজ। তাকে মাঝে মধ্যে নিষিদ্ধ পল্লীর আশেপাশে দেখা যায়, কিন্তু বোঝাতে গেলেই হাতাহাতি করতে আসে। বেশ কয়েকজনকে মেরেছেও, নেশাও করে আজকাল। আর নেশার টাকা না থাকলে বাবা মায়ের সঙ্গে অশান্তির সৃষ্টি করে। এই সব কিছু জানে সে। আমাকে আরও একটা সুযোগ দিচ্ছিল শুধরানোর। এরপর যখন পুনরায় ওর মুখোমুখি হবে তখন না। এসব ভাবতে ভাবতেই বাসায় পৌঁছে নিজের বরাদ্দকৃত রুমে চলে গেল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাসায় সাজানো শোরগোলও বেড়ে গেছে। আজ গায়ে হলুদ অনুষ্ঠান। এর একটু পরেই আদিত্য সকালের নাস্তা সেরে বড় মামার সঙ্গে বাজারে যাওয়ার কথা জানালো। বড় মামা বারণ করলেও শুনল না। ওর যাওয়ার কথা শুনে মেধা চটজলদি একটা লিস্ট ধরিয়ে দিল আর বলে দিল এসব তার চাই, যদি না আনে তবে সে কলুষিত পুরুষ মানুষ। এ কথা শুনে আদিত্য ভ্রু কুঁচকে কিছু বলার আগে মেধা দৌড়। তারপর আদিত্য মামার সঙ্গে বেরিয়ে গেল একজন প্রতিবেশী। বলে, শ্রীমাপা একটা কথা কই, কিছু মনে করিয়েন না। কি কথা ভাবি? আপনার ছোট বোনের মাইয়া দেখি আপনার পোলা লাগে শিক্ষাইয়া থাকে সব সময়। দোনোটাই জোয়ান পোলা মাইয়া, কখন কি অঘটন ঘটে যায় কখন তো যায় না।
হেগরে একটু চোখে চোখে রাখেন। চিপকে থাকি। সীমা বেগমকে গম্ভীর হতে দেখে মহিলা সুযোগ পেলেন, অতঃপর গলা খাদে এনে একটু বলল, আগেই দেখলাম আপনার পলা হেতুরে জড়াইয়া ধইয়া গোবরে ফেলাইবার লাইগা মস্করা করতাছে। হেতিও দেখি আপনার পলার কলার ধইরা নখরা করতাছে। লজ্জা শর্মে বালাই নাই। ওহ, সীমা বেগম আর কথা বাড়ালেন না। দেখে মহিলাটা অসন্তুষ্ট হলেন যেন, তাই আরো একটুখানি উস্কে দিতে গেলে সীমা বেগম এবার হেসে বলল, ওদের বিয়ে আগে থেকে ঠিক করা আছে, আর 17 দিন পর ওদের বিয়ে। ওদের দুজনকে এই হাতে বড় করেছি আমি, তাই জানি ওরা সীমাবদ্ধতা লঙ্ঘন করবে না। সীমা বেগমকে উস্কে দিতে না পেরে মহিলার থোতা মুখে বসে রইল। তারপর পান খাওয়ার অজুহাতে দেখিয়ে স্থান ত্যাগ করলেন। সীমা বেগম ওনার যাওয়ার দিকে তাকে নিঃশব্দে দীর্ঘশ্বাস ছাড়লেন। আজকাল মানুষকে কারো ভালো সহ্য করতে পারে না। তখন মেধা দরজার আড়াল থেকে বেরিয়ে নত মস্তকে দাঁড়ালো। তার চোখে পানি ছলছল করছে, মনে হচ্ছে পলক ফেলা মাত্রই তা গড়িয়ে পড়বে। ডাগর ডাগর নেত্র জোড়ায় অশ্রু দেখে সীমা বেগম ভ্রু কুচকালেন। হাতের খুন্তি রেখে উঠে এসে মেধার মুখোমুখি দাঁড়ালো। থুতনি ধরে ওর মুখ তুলতেই মেধার অশ্রুফোঁটা পড়ল সীমা বেগমের হাতের উপর। উনি এবার বিচলিত হয়ে পড়লেন। কি হয়েছে? কেউ কিছু বলেছে কিনা? পড়ে গিয়ে ব্যথা পেয়েছে কিনা? পেটের সমস্যা নাকি মাথা ব্যথা? এসব নানান ধরনের প্রশ্ন করতেই থাকলেন একের পর এক। মেধা কোনো জবাব না দিয়ে চুপ করে দাঁড়িয়ে অশ্রু ঝরাচ্ছেন। বিগত দিনে এই মহিলাটা তাকে অনেক কথা বলেছে, এমনকি মাকে নিয়েও আরো দুজন মহিলার সঙ্গে কিসব বলে হাসাহাসি করছিল। অপরিচিত মহিলা, তাছাড়া বিয়ে বাড়ির বলে কিছু বলেনি, কিন্তু আদিত্য আর ওকে নিয়ে কিভাবে বলে বেড়াচ্ছে। এসে থেকে মহিলা ওর পেছনে লেগেছে, এর কারণে ওর বোধগম্য হচ্ছে না সে তো ওনার কোনো ক্ষতি করেনি। তবে মেধাকে নীরবে অশ্রু ঝরাতে দেখে সীমা বেগম বললেন, আদিত্য বাজারে যাওয়ার আগে বলে গেছে তোকে যেন দেখে শুনে নজরে নজরে রাখি। সে এসে যদি দেখে তার বউ কাঁদছে, তাহলে আমার কি হবে ভাবতে পারছিস? ওই মহিলা যা বলেছে, ওনার কথা বাদ দে। উনি ওনার মেয়ের জন্য আদিত্যকে পছন্দ করেছে, আমাকে প্রস্তাবও দিয়েছিল। আমি উল্টো কথা বলে ব্যাপারটা এড়িয়ে গেছি, তাই তোকে আদিত্যের পাশে সহ্য করতে পারছে না। মেধা একথা শুনে দু হাত দিয়ে চোখ মুছে নিল। তারপর মামিকে আলতো করে জড়িয়ে ধরে মন খারাপ সুরে বলল, রাস্তায় হাঁটতে হাঁটতে তোমার ছেলে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল। আমি ওর পেছনে ছিলাম, অন্যদিকে তাকিয়ে হাঁটছিলাম। দাঁড়িয়ে গেছে, খেয়ালও করিনি আমি। তখনই ওর পিঠের সঙ্গে বাড়ি খায় আর নাকে ব্যথা পায়। আর এই দাঁড়া দাঁড়া, আমি কি এসব জানতে চেয়েছি? তোরা কি করেছিস না করেছিস এসব আমাকে আর বলতে আসবি না। আমি জানি আমার ছেলে মেয়ে কেমন। এখন যা সুন্দর করে মুখটা ধুয়ে চুল আঁচড়ে নে, দেখতে যেন বাদরনে লাগছে। মামির কথা শুনে মেধা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে সীমা বেগম হাসলেন। এই হাতে উনি খুব আদরে মেধাকে বড় করে তুলেছেন। আদরের বোনটার শেষ স্মৃতি হচ্ছে মেধা। রোজওয়ান বিয়ে করলেন সৎ মা, তো মেধার যত্ন করবে না, ভালোবাসবে না, এই চিন্তা করে উনি মেধাকে নিয়ে নেয়ার প্রস্তাবও দিয়েছিল। কিন্তু উনারও এ প্রস্তাব ফিরিয়ে দিয়ে রেজওয়ান ওয়াদা করেছিল উনি আর কখনো বিয়ে করবেন না। মেধা মাই ওনার প্রথম এবং শেষ ভালোবাসা, সেই স্থান উনি আর কাউকে দিতে পারবে না। এ কথা শুনে সীমা বেগম স্বামীর সাহায্য নিয়ে সংসার সামলেছেন, মেধার যত্ন নিয়েছেন। খেয়াল রাখতে পারেনি। আর সেই অতি আদরে যত্নে বড় করা পুতুলকে উনি কিভাবে অন্যের বাসায় পাঠাবে, যদি সেখানে মেয়েটাকে কষ্ট দেয়, ভালো না বাসে? এসব ভেবেই সর্বপ্রথম আদিত্যের সঙ্গে কথা বলেছিল। ছেলে দু হাত ধরে বিনয়ী ভাবে বলেছিল, আব্বু, আমার একটা চা পূরণ করবে? কি লাগবে আদেশ করো আম্মু। ওই পুতুলটাকে সারা জীবনের জন্য আমার কাছে রাখার ব্যবস্থা করে দিবে? কোন পুতুল? কার কথা বলছো তুমি? মেধার কথা বলছি আমি। আদিত্য ওর মায়ের এই কথা শুনে ভ্রুজোড়া কুঁচকে নিল। চট করে বুঝেও ফেললো মায়ের কথার মানে। মেধাকে নিয়ে তেমন ফিলিংস নেই ওর মনে।
আর 5টা কাজিনের মতোই দেখে সে মেধাকে। ছেলের জিজ্ঞাসু দৃষ্টি দেখে সীমা বেগমই কথা তুললেন। তোমার সঙ্গে মেধার বিয়ে দিতে চাই আমি। আমার চোখের সামনে রাখতে চাই ওই চঞ্চল প্রাণবন্ত পাখিটাকে। আম্মুর এই আবদারটা রাখো আব্বু। আর বলছি না, এখনই বিয়ে করতে হবে। সেও আরো বুঝতে শিখুক, তুমিও সময় নাও। তবে বেলা শেষে আমি তোমাদের স্বামী স্ত্রীর রূপে একসঙ্গে দেখতে চাই। এটাই আমার শেষ চাওয়া। তাছাড়া আজ তার প্রতি তোমার ফিলিংস নেই, কালো যে ফিলিংস তৈরি হবে না তা তো না। বাবা, তুমি সময় নিয়ে না হয় জানিও আমাকে। তখনও যদি তোমার সিদ্ধান্ত একই থাকে তাহলে আর জোর করবো না। সেদিন আদিত্য শুধু হ্যাঁ সূচক মাথা নাড়িয়েছিল। তারপর থেকে সে মেধাকে বিশেষভাবে নজরে রাখত। আর মেধা কেন জানি আদিত্যের পেছনেই লেগে থাকতো। এই যেমন আদিত্যের জিনিসপত্র ঘাটাঘাটি করা, এটা ওটা নষ্ট করা, কারণে অকারণে ঝগড়া করা, এভাবেই 2 বছর পেরিয়ে গেছে। আদিত্যকেও আলাদা করে মুখে ফুটে বলতে হয়নি বিয়ের কথা। উনি মা হয়ে ছেলের মনের খোঁজ বুঝে নিয়েছে। সেই সঙ্গে এটাও বুঝেছে আদিত্য আর মেধা দুজন দুজনকে খুব পছন্দ করে। তারা একে অপরের করে চায়। উনি ভেবে রেখেছে মেধার বাবা আসলেই বিয়েটা সেরে ফেলবে, কারণ মেধার বাবার শরীর অবস্থা ভালো যাচ্ছে না। মূলত এজন্যই রেজাউলের দেশের বাইরে গেছে। ওনার হৃৎপিণ্ডের সমস্যা দেখা দিয়েছে। যদিও একথা রেজাউল, উনি আর আদিত্য ছাড়া কেউ জানে না। এসব ভেবেই উনি রান্নাঘরের দিকে পা বাড়ালেন। বেলা গড়িয়ে অনেক সময় কেটে গেল। বাসা এখন মেহমানে গিজগিজ করছে। আদিত্য বাজারে কাজ সেরে আবারও কোথাও বেরিয়েছে, বলে গেছে ফিরতে দেরি হবে। ওদিকে বিকেল থেকে সূচিকে সাজানোর কাজ শুরু হয়েছে। পার্লার থেকে মেয়ে এসেছে তাদের সাজাতে। সব কাজিনরা তাকে ঘিরে ধরে বসে আছে। সূচি হলে তারাও সাজগোজ করবে। মেধা মুখ গোমরা করে বসে আছে। তার মন ভীষণ খারাপ। আদিত্যকে সে যা যা আনতে দিয়েছিল একটাও আনেনি, বরং লিস্টটাই নাকি হারিয়ে ফেলেছে। ও, এ সহ্য করা যায়? খানিকক্ষণ পরেই সীমা বেগম ওকে ডেকে শাড়ি নিয়ে আদিত্যের রুমে দিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছিল, তাকে কোনটাতে মানাবে বেশি চুজ করতে আব্বু? এই শাড়িটার কিছু বুঝি না আমি। তোমার যেটা পছন্দ হয় সেটাই পরতে দাও। এই কথা বলে আদিত্য মেধার দিকে তাকিয়ে নুডলস খেতে লাগলো। তা দেখে মেধার মনে হলো নুডলস নয়, সে মেধাকে মুখে পুড়ছে। তখন সীমা বেগম খুব বিরক্ত হয়ে বলল, এটা কেমন কথা আদিত্য? যা জিজ্ঞেস করছি বলো। কি আশ্চর্য, কি বলবো? তোমার মেয়ে তো দিনের বেলায় সাধারণ ড্রেস পরেই হোঁচট খায়, সে নাকি পরবে শাড়ি, তো রাতের বেলা? একথা শুনে মেধা তেলে বেগুনে জ্বলে উঠল। রাগী চোখে তাকিয়ে তাতে দাঁত চেপে কিছু বলতে গিয়েও থেমে গেল। মনে হলো এখানে দাঁড়িয়ে থাকা অনর্থক, তাই চলে যেতে পা বাড়াতেই সীমা বেগম বললেন, চলে যাচ্ছিস কেন? দাঁড়া, শাড়ি চুজ করে আগে। আমি পরবো না শাড়ি, তুমি তোমার ছেলেকে পরিয়ে বসিয়ে রাখো। একথা বলে মেধা দ্রুত স্থান ত্যাগ করলো। আদিত্য ততক্ষণে খাওয়া শেষ করে ফেলেছে। সীমা বেগম বিরক্ত হয়ে পা বাড়াতেই আদিত্য একটা শপিং ব্যাগ ধরিয়ে ওয়াশরুমে চলে গেল। এখন সে গোসল সেরে বাইরে যাবে, কাজ আছে। এত রাগ দেখার সময় তার নেই। তাছাড়া সে ভুল বলেনি। মেধা একবার শাড়ি পরা অবস্থায় ড্রেনে পড়ে কপালে কাটার ঘটনা ঘটিয়েছে। 3টে সেলাইও পড়েছিল কপালে, তবুও তার শাড়ি পরার শখ মেটেনি। ঘড়িতে এখন রাত 8:20। দিনের আলোয় অস্তিত্ব মুছে এখন নিকোষ কালো রাতের রাজত্ব। চারদিকে খুটখুটে আধার, বাসা ভর্তি মেহমান। বিয়ের আয়োজনে হই হট্টগোল হচ্ছে পুরো বাসা জুড়ে। গ্রামের অনেকেই তার দেখতে এসেছে। ভিড় করে অবাক নয়নে দেখছে শহরের কায়দার কনেকে কিভাবে সাজানো হয়, কত রকমের বাহারি ডিজাইন ডালা তৈরি করা হয়। আহা, কি সুন্দর দেখতে! বউয়ের সঙ্গে সঙ্গে সেজেছে বাসাসহ তার বোনেরাও, বাদ যায়নি কনের খালা ফুপুরাও। সবাই পরনে নতুন ছকছকে পোশাক, মুখভর্তি হাসি, গা ভর্তি গহনা। সেই সঙ্গে যুক্ত হয়েছে প্রাণ খোলা হাসি। গান বাজছে, ছোট বাচ্চারা ছোটাছুটি করছে। কিছু মহিলারা ভিড় করেছে সূচির আশেপাশে। তাদের মধ্যে চলছে সেলফি তোলার হুড়োহুড়ি।
কয়েকজন বসেছে সুচির শ্বশুর শাশুড়ির জন্য কেমন রঙের পোশাক পাঠাবে সেটা ঠিক করতে। এক কথায় এখন আনন্দমুখর তাদের বাসার পরিবেশ। তন্মধ্যে মেধা মুখ গোমড়া করে বসে আছে, মেজাজ ভীষণ খারাপ। এর জন্য দায়ী অবশ্যই আদিত্য। ওই লোক এমন কাজ করে, না রেগেও পারে না। অদূরে তার মুখের সামনে বিরক্ত হয়ে তাকিয়ে আছে সীমা বেগম। ওনার এক হাতে কালো রঙের খুব সুন্দর টপস আর সাদা স্কার্ট। তখন আদিত্যের দেয়া শপিং ব্যাগ থেকে এগুলোই পেয়েছে। অর্থাৎ মেধাকে শাড়ি অথবা থ্রি পিস পরতে নিষেধ করে নিত্যদিনের মতোই টপস আর স্কার্ট পরতে বলেছে। তাছাড়া অর্থাৎ মেধাকে শাড়ি অথবা থ্রি পিস পরতে নিষেধ করে নিত্যদিনের মতোই টপস আর স্কার্ট পরতে বলেছে। তাছাড়া কালো হলুদের অনুষ্ঠানে কেউ স্কার্ট পরে ঘুরে? একথা আদিত্যের মাথায় আসলো কিভাবে? নাকি এই তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার ফল? আদিত্যের পছন্দের উপর সীমা বেগমেরও যথেষ্ট ভরসা ছিল, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে উনার ধারণা সম্পূর্ণ ভুল। উনি এতদিন ভুল জানতেন। এইদিকে মেধাও জেদ ধরে বসে আছে, এই ড্রেস নাকি সে পরবেই না। কোথায় ভেবেছিল আজকে হুড়পড়ি সেজে আদিত্যের মাথায় ঘুরিয়ে দেবে, প্রেমটা জমিয়ে ক্ষীর করে ফেলবে। কিন্তু না, তাকে স্কার্ট পরে কচি বালিকা সেজে থাকতে হবে। সবাই দেখলে কি বা বলবে? তাছাড়া একদিন শাড়ি পরে ট্রেনে পড়েছিল বলে কি বারবার পরবে? এ কেমন কথা? আজ যত বাধা আসুক শাড়ি সে পরবে। আর অক্ষত অবস্থা থেকে আদিত্যকে দেখিয়ে দিবে। মোদ্দা কথা, আদিত্যর এখন তার প্রেমিক, আর প্রেমিক হয়ে রোমান্টিক গোডাউন হুটহাট করে যখন তখন আদুরে আদুরে আবদার করে বসবে। আর সে তার আবদার না রাখার ভান করে পরে পূরণ করবে, তবেই না প্রেম জমবে। কিন্তু না, এই লোক কিছু বোঝে না। সে শুধু জানে ফাইলে ঘাটতে আর বিনা কারণে তাকে ভুল বুঝতে বকতে। ওহো, সে আবার রোমান্টিকতার মানে বোঝে অন্যভাবে। ফাজিল বদলোক একটা। এতক্ষণ বুঝিও মেধাকে গো ধরে বসে থাকতে দেখে সীমা বেগম উঠে বেরিয়ে গেলেন। মিনিট 10 পরেই একটা শাড়ি নিয়ে ফিরে এলেন। তখন মেধা শাড়িটার দিকে তাকিয়ে বলল, এটা কার? তুমি কোথায় পেলে? ব্লাউজটা পরে আয়, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। আগে বলো এটা কার? তোর আদিত্য এনে দিল। এখন তবে কি শাড়ি আনতে বাইরে গিয়েছিলে? তোমার জন্য আনোনি? এনেছে। মেধার মুখে হাসি দেখে সীমা বেগম হেসে ওকে শাড়ি পরাতে লাগলেন। খুব সুন্দর করে পরিয়ে দিলেন শাড়িটা। তারপর হালকা সাজিয়ে দিয়ে চুলের খোপায় বেলি ফুলের গাছটা গুজে দিতে বললেন, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে। জাগি আদিত্যকে দেখিয়ে আয়। ওনাকে কেন দেখতে যাব? পারবো না দেখতে। একথা বলে মেধা মুখ ভেঙচি দিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। ওকে যেতে দেখে সীমা বেগম হাসলেন। তারপর উনি নিজে গেলেন রেডি হতে। মেধা আদিত্যের রুমে উকি ঝুঁকি মেরে না পেয়ে পা বাড়াতেই দেখে আদিত্য ফোন কথা বলতে বলতে রুমে ঢুকছে। তাকে দেখেও আদিত্য প্রতিক্রিয়া দেখালো না, বরং কল কেটে দরজা আটকে ওয়াশরুমে চলে গেল। মিনিট 5 পরেই হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো। পরনের টি শার্ট বদলে আরেকটা টি শার্ট পরেছে, যদিও সে বরাবরই সুদর্শন পরিপাটি। আদিত্যর হাত মুখ মুছে আর চোখে একবার মেধার দিকে তাকালো। মেধা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, মনে হচ্ছে গিলে খাবে তাকে। তখন বলল, কিছু বলবে? রেডি হচ্ছেন না কেন? তুমি তো সেজেছো কেন? আপনাকে পটাতে। মেধার সোজা সাপটা জবাব আদিত্যে ঘাড় ঘুরিয়ে তাকালো। তারপর কয়েক পা এগিয়ে এসে মেধার চোখে চোখ রাখলো। মুগ্ধ নয়নে দেখলো প্রিয় মুখটি। অতঃপর মেধাকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে রইল বেশ কিছুক্ষণ। এভাবে সময় গড়াতে লাগলো। নড়াচড়া নেই, বাক্য বিনিময় নেই, শুধু একে অন্যকে অনুভব করছে তারা। তখন মেধা আদিত্যের বুকে মুখ গুজে বলল, আপনি এমন কেন আদিত্য ভাই? কেমন? আপনি কি সত্যি আমায় ভালোবাসেন নাকি ভালোবাসার অভিনয় করছেন? আচ্ছা, আমার কেন মনে হয় যা করছেন সব লোক দেখানো? আমি না হয় অভিমান থেকে দূরে দূরে থাকতাম, এখন সবটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে মন ভালো নেই আমার। কি হয়েছে বলুন আমায়। তেমন কিছু না। ভালোবাসি আদিত্য ভাই, ভীষণ ভালোবাসি।
মেধার কথা শুনে আদিত্য তাকে ছেড়ে দিল। দুগালে হাত রেখে চোখে চোখ রাখলো। মেধার চোখে অসীম ভালোবাসার ছাপ। আদিত্য পূর্বের মতোই নিশ্চুপ থেকে মেধার ওষ্ঠে নিজের ওই ওষ্ঠ ছুঁয়ে কপালে কপাল ঠেকালে দাঁড়িয়ে রইল। মেধাকে না সরতে দিল আর না নিজে সরল। এহেন মুহূর্তে আদিত্যের নীরবতায় মেধার মনে ভয়ের সৃষ্টি করলো। সে পুনরায় বাঁধন মুক্ত হতে ব্যর্থ হয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কি সমস্যা বলছেন না কেন? আগামীকাল খুব ভোরে আমরা ঢাকায় ফিরে যাব। কেন? গিয়ে জানতে পারবে। একটুকু বলেই আদিত্য মেধাকে সেভাবেই জড়িয়ে রাখলো ওর বুকের মাঝে। মেধাও চুপটি করে সেভাবেই রইল। আর বাইরে যাওয়া হলো না, কাউকে দেখানো হলো না শ্বাসটা। বাইরে তখনও সবাই হই হুল্লোড়ে ব্যস্ত, গানও বাজছে দ্বিগুণ শব্দে। আদিত্য আর দাঁড়িয়ে না থেকে মেধাকে নিয়েই শুয়ে পড়ল। মেধার হাতের ফোন বন্ধ করে ছুঁড়ে মারল অপর দিকে। আর তার ফোন থেকে মেসেজ করে জানিয়ে দিল সীমা বেগমকে। আদিত্যর বুকে মাথা রেখে মেধা প্রশান্তির চোখ বুঝে নিল। মনোযোগ দিয়ে শুনতে লাগলো আদিত্যের বুকের ধুকপুকানি। সেভাবে থাকতে থাকতেই মেধা ঘুমিয়ে পড়ল। অথচ আদিত্য টেনশনের চোখের পাতা এক করতে পারল না। সারা রাত নির্ঘুমে কেটে গেল তার। পরের দিন নতুন এক সকালের সঞ্চার হলো। আজ সুচির বিয়ের দিন। সকাল থেকেই চলছে তাড়াহুড়ো। বাজারের দিকে যাবে বলে সত্যতা শুধুমাত্র বড় মামাকে জানিয়ে আদিত্য সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল। সকলের মুখটা থমথমে দেখে মেধা কাউকে কিছু বলার সাহস পেল না। আদিত্য আর সীমা বেগম যা যা বলল ভদ্র মেয়ের মতো সে তাই করলো। ঘন্টা পেরিয়ে ঠিক বিকেলের দিকে তারা মেধাদের বাসায় পৌঁছালো। এতবার বলে জিজ্ঞাসা করলো এই বাসায় কেন, কিন্তু কেউ জবাব দিল না। অদৃশ্য এক ভয়ে মেধা কুঁকড়ে গেল। তার শরীরও থরথর করে কাঁপতে লাগলো। বাসাতে অনেক মানুষ অচেনা আনাগোনা। ওকে দেখে অনেকেই কোন দৃষ্টিতে তাকিয়ে আছেন, কেউ বা নিঃশব্দে কাঁদছে। মেধা দৌড়ে গেল বাসার ভেতরে। আর ওদের ড্রয়িং রুমে পা রাখতে থমকে দাঁড়িয়ে পড়ল। রেজাউল চৌধুরীর লাশ বাসায় ড্রয়িং রুমে। অদূরেই বসে আছে আমান। আরো কয়েকজন আছে, তাদের সে চিনে না। মেধা এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাবার মুখের দিকে। পাশে দাঁড়িয়ে সীমা বেগম কাঁদলেন। আদিত্য মায়া ভরা দৃষ্টিতে মুখ পানে তাকিয়ে আছে। হঠাৎ মেধা সেন্সলেস হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। আদিত্য জলদি তাকে ধরে জড়িয়ে নিল বুকের সাথে। তারপর পানি ছিটিয়ে তেল মালিশ করেও ওর সেন্স ফিরল না তার। সকলে ব্যস্ত হয়ে পড়ল ওকে নিয়ে। কান্নাকাটির রোল পড়ে গেল। আদিত্য সময় ব্যয় না করে মেধাকে নিয়ে ছুটল হসপিটালে। এর প্রায় ঘন্টাখানিক পর ডক্টর জানালেন মাইনর অ্যাটাক করেছে মেধা। আগ বাড়িয়ে কিছু বলাও যাচ্ছে না। সেদিন আর মেধার জ্ঞান ফিরল না। আদিত্য কড়া পাহারায় মেধাকে রেখে রেজওয়ান চৌধুরীর দাফন কার্য সম্পূর্ণ করলো। তারপর সীমা বেগমকে বাকিটা সামলে নিতে বলে ছুটল হসপিটালের পথে। এই ঘটনার 3 দিন পরে মেধার জ্ঞান ফিরল। সে সর্বপ্রথম চোখ খুলে একটা কথাই জিজ্ঞেস করলো, আমার বাবার কি হয়েছিল? মেধার মুখে এমন প্রশ্ন শুনে আমার দৃষ্টি তুলে তাকালো। সে কেবিনের অপর বেডে বসে ফোন স্ক্রল করছিল। আদিত্য গেছে ডক্টরের সঙ্গে কথা বলতে। টেস্টের রিপোর্ট এসেছে সেগুলো দেখাতে। মেধার জ্ঞান ফিরেছে দেখে আমান চট করে উঠে দাঁড়ালো। উচ্চ শব্দে চেঁচিয়ে নার্সকে ডেকে ঝটপট ডাক্তারকে ডাকতে বলল। মেধা তখন জবাবের আশায় তাকিয়ে আছে। তার মনে তার অনেক কিছু জানার আছে। বাবা সুস্থ অবস্থায় গেল, হঠাৎ কি হলো? তাছাড়া বাবা তাকে সব কথা শেয়ার করত। মনে যত কথা আছে খোলা মনে বলতেন, পরামর্শ চাইতেন। এমনকি গতকালও বাবার সঙ্গে কত হেসে মজা করেও কথা বলেছে। ওর জন্য কি কি আনতে হবে তা মনে করে দিয়েছিল। কই, তখন তো একবারও মনে হয়নি বাবা অসুস্থ। গুণাক্ষরেও টের পায়নি প্রিয় বাবাকে হারিয়ে ফেলবে। আর কখনো পারবেও না ছুঁয়ে দেখতে। ইস, আগে যদি টের পেত কখনোই কল কাটতো না, না দূরে কোথাও যেতে দিত। এসব ভেবে মেধার কান্না বেড়ে গেল। বাদ ভাঙা কষ্টে পড়তে লাগলো। তখন আমান মেধার মাথায় আলতো হাত রেখে আদুরে কণ্ঠে বলল, খারাপ লাগছে বনু? কোথায় কষ্ট হচ্ছে বল আমায়।
মেধা তখনও কেঁদেই যাচ্ছে, তার অশ্রুফোঁটা অঝরে গড়িয়ে যাচ্ছে দু চোখের কার্নিশ বেয়ে। বাবার মুখটা চোখের সামনে ভাসছে, কানে বাজছে। ও আম্মা জান, আম্মা জান। কাঁদতে কাঁদতে মেধা এবার অস্ফুটস্বরভাবে উচ্চারণ করলো। বাবা, ও বাবা, কোথায় তুমি বাবা? মেধাকে ব্যাকুল হয়ে কাঁদতে দেখে আমানের চোখ ছলছল করে উঠল, বুকটা কেঁপে উঠল অসহায় মেধার মুখখানা দেখে। সেও নীরবে অশ্রু ঝরাতে লাগলো। সে বাবার সে আবার কারো কান্না দেখতে পারে না, আপনজনদের কান্না তো আরও নয়। তবে একটা সময় মেধাকে সে সহ্য করতে পারত না। চুপি চুপি আড়ালে ডেকে মেরেছে অনেকবার, ইচ্ছে করে ওর চুল টেনে ছুটি খুলে দিয়ে কাঁদিয়েছে বহুবার। মেরে আবার খুব তাড়াতাড়িভাবে কড়াভাবে হুমকি দিত যাতে কাউকে না বলে। একদিন এটা আদিত্য দেখেও নিয়েছিল, তারপরে ওকে কান ধরে উঠবোস করে মেধাকে সরি বলিয়েছিল। এতে তার রাগটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এমনিতেও মেধার কারণে সে মাকে কাছে পায় না, তার মা মেধাকে ভালোবাসে। তখন আমার ভাইয়াটাও মেধার দলেই নাম লিখিয়েছিল। তার মতে সেটা ছিল অন্যায়, ঘোর অন্যায়। এসব চিন্তায় সর্বদা ওর মাথায় ঘোরপাক খেত। এছাড়া মেধা তার নিজের বোনও নয়, খালাতো বোন। খালা মারা গেছে মানে মেধা এখন পর। সম্পর্কে তালটা নড়বড়ে, তাহলে কেন ভালোবাসবে, কেন আদর আহ্লাদ করবে তার কাছে? এসব ভাবলেও আরও ছোট্ট মেধার উপরে রাগ মেটাতো সে। যদিও এসব ধারণা বদলে গিয়েছিল অনেক আগেই। একবার মারাত্মকভাবে বাইক অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছিল সে। ডক্টর জানিয়ে দিয়েছে আর কখনোই হাঁটতে পারবে না সে। সারা জীবন হুইল চেয়ারের সাহায্য নিতে হবে, পঙ্গুত্বকে বরণ করতে হবে। এই কথা শুনে মেধার সে কি কান্না! কাঁদতে কাঁদতে জ্বর বাঁধিয়ে ফেলেছিল। তার কথা ছিল, আমার আমার ভাইয়ের পা ঠিক করে দাও ডাক্তার, ভাইয়া যে খুব কষ্ট পাচ্ছে। সেদিনেই সেই কান্নায় তার মন গলিয়ে দিয়েছিল। অনুভব করেছিল এমন মিষ্টি একটা বোন থাকলে মন্দ হয় না, বরং বেশ ভালোই হবে। আর আদিত্যকে ওদের তুলনায় অনেক বড় হওয়াতে মেধা আদিত্যের কাছে কম ঘেঁষত। দূর থেকেই সে আদিত্যকে ফলো করত। কেন জানি আদিত্য ছোট থেকেই কম কথা বলে, হই হুল্লোড় থেকে সর্বদা দূরে থাকে। অথচ সে মেধাকে এত মারতো, তাও মেধা ওর কাছেই ঘুরঘুর করত। ধীরে ধীরে মেধা বড় হতে থাকলো, তার আবদারও বেড়ে যেতে লাগলো। দিন দিন আপন বোনের মতোই ভালোবাসায় আদর করে ছাড়তো। দিন দিন আপন বোনের মতোই ভালোবাসা আদায় করে ছাড়তো। সে এখন জোর গলায় বলতেও পারে মেধা তার ছোট বোন। এমনকি তার কিছু কিছু বন্ধুরা তাই জানে। সেই সঙ্গে অঘোষিতভাবে মেধার নির্দিষ্ট কোনো বাসা নেই, সবগুলো তাই দখলে। আর আদিত্যের মেধার প্রতি দুর্বলতা আগে ধরে ফেলেছিল সে, তবে কখনো বুঝতে দিত না। তাছাড়া বিগত 3টা দিন নিজের চোখে দেখেছে আদিত্যের ছটফটা নেই, হল লাল বর্ণ নেত্রজোড়ায় মেধার দিকে স্থির দৃষ্টি। সেই সঙ্গে তার দৃষ্টিতে স্পষ্ট প্রণয়ের গভীরতা। মোদ্দা কথায় আদিত্য অনুভূতির প্রকাশ করতে পারে না, মুখ ফুটে বলতেও পারে না মনের কথা। কিন্তু ওর নিগুড় ভালোবাসায় বিন্দু মাত্র খাত নেই। সেই দিক থেকে মেধা রানী সৌভাগ্যবতী। এসব ভাবনায় ছেদ ঘটিয়ে আমান তার চোখ মুখে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, জানিস এই 3 দিন আমার ভাইটার কি অবস্থা করেছিস? তোর বিরহে কি অবস্থা করেছে সে নিজের। তখনও মেধার ডাগর ডাগর চোখ থেকে ঝরে যাচ্ছে অজস্র নোনা জল। আমান পুনরায় তার চোখ মুছে দিতেই আদিত্য দৌড়ে কেবিনে প্রবেশ করলো। আমান একবার বড় ভাইয়ের দিকে তাকিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। কেবিনের দরজা লাগানোর শব্দ কানে যেতেই আদিত্য কাল বিলম্ব করল না, চট করে মেধাকে বুকের সঙ্গে মিশিয়ে নিল। 3 দিনে এক রাশ বিরহ জমেছে বুকের বাপাশে। হারানোর ভয়টাও নির্মমভাবে তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। স্বস্তি যেন বিলুপ্ত এই পৃথিবী থেকে। একদিন সীমা বেগম আর অন্যদিকে মেধা, অথচ এই দুজনের মাঝে তার সুখ লুকায়িত। যখন মেধা আদিত্যকে বুকে মুখ লুকিয়ে করুণ সুরে বলল, বলুন না বাবার কি হয়েছিল, আমাকে রেখে বাবা কেন চলে গেল? এসব কথা এখন থাক। না, আমি এখনই জানতে চাই, প্লিজ বলুন। আঙ্কেলের হার্টের সমস্যা ছিল, সেটার চিকিৎসা করতে উনি দেশের বাইরে গিয়েছিলেন।
তুমি কান্নাকাটি করবা ভেবে সব কথা তোমার থেকে গোপন করেছিলেন। সে সঙ্গে আমায় আদেশ দিয়েছিলেন যাতে না জানে। তারপর ওখানে গিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে জানলেন অপারেশন করালে নাকি সুস্থ হয়ে যাবেন। যদিও ডাক্তার স্পষ্টভাবে এও বলেছিলেন যে সুস্থ হওয়ার চান্স 50-50। উনি তোমার কথা ভেবে আর পিছু পা হননি, অপারেশন করাতেই রাজি হয়ে যান। ওনার কথা ছিল আমি আমার মেয়েটার সঙ্গে আরো কিছুদিন বাঁচতে চাই। উনি ওনার সিদ্ধান্ত অচল থাকায় আমি আমানকে ওনার কাছে পাঠাই আর তোমাদেরকে বলতে বলি ট্যুরে যাচ্ছে। তারপর ডাক্তারের কথা মতো অপারেশনের ডেট ঠিক হয়। এই অবধি ঠিকই ছিল। তারপর তারপর হঠাৎ ওনার প্রেশার হাই হয়ে যায়। সে সঙ্গে দেখা দেয় আরো কিছু জটিলতা। আর তখনই উনি মেধা চোখ জোড়া বন্ধ করে নিল, পুরো শরীর থরথর করে কাঁপছে। তখন ডক্টর এসে চেক আপ করে কিছু মেডিসিন দিলেন। মেধার জেদের কাছে হার মেনে তাকে বাসাতে নিয়ে যাওয়া হলো। কিন্তু সে বাসায় না গিয়ে প্রথমে গেল বাবার কবর দেখতে। তার মায়ের পাশে তার বাবা চিরনিদ্রায় শায়িত। সে অশ্রু ছড়িয়ে দুটো কবরের মাটিতেই হাত বুলিয়ে কাঁদতে লাগলো। সময় গড়ালো, ঘন্টাও পেরোলো, কিন্তু মেধার অনড় হয়ে সেখানেই বসে রইল। তারপর কিসব ভেবে আদিত্যকে বলল, আমার বাবা আমার সঙ্গে আরো কিছুদিন বেঁচে থাকতে চেয়েছিলেন, তা তো হলো না। তবে আমি বেঁচে থেকে কি বা করব? এমন প্রশ্নে আদিত্য নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। বুকে অদৃশ্য অনড়ে পড়তে থাকলো। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার জন্য বেঁচে থাকা যায় না। আজ অথবা কাল আপনারাও আমাকে বোঝা মনে করবেন না, এর গ্যারান্টি কি? প্রিয় মানুষটি কখনো কারো বোঝা হয় না। তবে হ্যাঁ, তোমার ভালোর জন্য যখন যা করতে হয় আমি তাই করব, কারণ তুমি আমার কাছে তোমার বাবার দেওয়া শ্রেষ্ঠ আমানত। একথা জবাবে মেধা আর টু শব্দ করল না, বরং নিচের দিকে তাকিয়ে অশ্রু ঝরাতে লাগলো। তারপর আরো কিছুক্ষণ থেকে ওরা বাসায় ফিরল। সীমা বেগম মেধাকে দেখে বুকে জড়িয়ে অশ্রু ঝরালো। কঠিন সত্যকে মেনে নিতে বললেন, কারণ মৃত্যু আমাদের জীবনে শুদ্ধতম কঠিন সত্য। এখানে কারো হাত নেই, আর এই সত্যকে মেনে বেঁচে থাকার নামই জীবন। এমন অনেক কথা বলে মেধাকে বোঝাতে স্বাভাবিক হতে আশ্বস্ত করলেন। তারপর উনি নিজ হাতে মেধাকে অল্প খাবার আর ওষুধ খাওয়ালেন। মেধা মাথা নিজের কোলে রেখে আলতো করে ওর চুলে বিলি কাটতে থাকলেন। এমন করাতে একটা সময় মেধা ঘুমিয়ে গেল। সীমা বেগম মেধার কপালে চুমু এঁকে সুন্দরভাবে শুইয়ে পাশে বসে রইল। রাতের খাবার টেবিলে আদিত্যের বাবা সবাইকে বললেন মেধাকে সঙ্গে দিতে বোঝাতে, তার মন খারাপ যেন না হয় সেটা খেয়ালও রাখতে। ওনার কথায় বাকিরা সহমত হলেন। আর পরের দিন থেকে সকলেই তাই করল। আমান যখন তখন মেধাকে জ্বালানোর পরিমাণ বাড়িয়ে দিল। আদিত্যকে মেধার পছন্দের কিছু না কিছু রোজ এনে তার রুমে রাখত। মেধা কখনো ছুঁয়ে দেখো তো কখনো ধারের কাছেও ঘেঁষে না। সীমা বেগম এবং আদিত্যের বাবাও পিছিয়ে নেই। ওনারাও যথাসাধ্য চেষ্টা করেছে মেধাকে ভালো রাখতে, খুশি রাখতে। এভাবেই তার দিন কাটতে লাগলো। মেধা পুনরায় পড়াশোনায় মনোযোগ করলো। সেই সঙ্গে তিক্ত পরিস্থিতি মেনে আগের তুলনায় নিজেকে স্বাভাবিক করার লড়াই চালাতেই থাকলো। এভাবেই সুখে দুঃখে অতিবাহিত হয়ে গেল 3টা মাস। আত্মীয় স্বজন সীমা বেগমের আকার ইঙ্গিতে অন্য কিছুই বলে, তবে উনি গুরুত্ব দেয় না। তবে এবার উনি ভেবেছেন আদিত্যের সঙ্গে মেধার বিয়ে সম্পূর্ণ করবে এ সপ্তাহে মেধার পরীক্ষা শেষে, তাই সামনের সপ্তাহে শুভ কাজ করে ফেলবে। মনের মতো করে সাজিয়ে ঘরে তুলবে মেধাকে। আদিত্যের পাশে মেধা রেখে দু চোখ ভরে দেখবে, দোয়া করবে। পরিশেষে ওদের ভালোবাসার মিষ্ট পূর্ণতা পাইয়ে তৃপ্তির হাসি হাসবে। কিন্তু জীবন তো কারো পরিকল্পনা মাফিক সরল পথে চলে না। এটা হয়তো সীমা বেগমের স্মরণ ছিল না। দিনটি রবিবার। গ্রীষ্মের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। তার উপরে সকাল থেকে বিদ্যুৎ নেই, বাসার জেনারেটরও সমস্যা দেখা দিয়েছে। এত গরমে সীমা বেগমের প্রেশারও হাই হয়ে যাচ্ছে। উনি মাঝে মাঝে আইস ব্যাগ মাথাতে দিয়ে বসে পড়ছে। এত গরম গালি দিয়ে ফেলেছে বেশ কয়েকবার, দিবেই না বা কেন? এত গরম সহ্য হয়? মূলত রাগে দুঃখে মুখে গালি এসে যাচ্ছে।
আর গত সপ্তাহ থেকে গরম বেড়েছে, সেই সাথে লোডশেডিং এর পরিমাণও তত বৃদ্ধি পাচ্ছে। এসব অশান্তিগুলো একসাথে, এর মানে হয় এখন যদি গরমের ঠেলায় উনি মারা যান, তবে এই দায় ভার কে নিবেই বা কেন? এতে তো কারো কিছু যায় আসে না। এসব ভেবেই উনি বাগানে গিয়ে বসেছেন। রোদের তাপে ফুল গাছগুলো কেমন নেতিয়ে আছে। উনি সময় নিয়ে গাছে পানি দিলেন, আগাছা পরিষ্কার করলেন। ততক্ষণে সূর্যের তেজ বেড়ে গেছে, রোদে শরীর পুড়িয়ে দিচ্ছে। সকালে আবহাওয়াতেও যেমন গরম ঢেলে পড়েছে। উনি বিরক্তিতে চশব্দ করে চলে এসেছে। সোফায় শরীর এলিয়ে দিলেন, মাথা কেমন জানি করছে। আজকাল মেপে গুনে খাবার খাচ্ছে, তবুও প্রেশার খুব সমস্যা করছে। এই প্রেশার মৃত্যু ডেকে আনবে নাকি কে জানে। যদিও তা নিয়ে আর কোনো চিন্তা নেই। 2 ছেলে বড় হয়ে গেছে, মেধা সঠিক সঙ্গী পেয়েছে। এই আমানের একটা গতি হলে ভালো হতো। ছেলেটা বড্ড বেশি জেদ, কবে যে মাথা ঠান্ডা হবে, ভালো মন্দের তফাৎ বুঝবে। তবে নিজের হাতে গড়া সংসার নিয়ে খুব সুখেই আছেন, ভালো আছেন। এখন মারা গেলেও আফসোস নেই। তবে বড্ড শখ 2 ছেলের বউ দেখার, প্রাণ ভরে তাদের জন্য দোয়া করার। কিন্তু শরীরের যা অবস্থা, এসব ভেবে উনি চুপ করে সিলিং এর দিকে তাকিয়ে রইল। গত রাত থেকে উনার মনটা বড্ড উতলা হয়ে আছে। কিসব টেনশন এসে মস্তিষ্কে খোঁচা দিয়ে যাচ্ছে। প্রথম পাত্তা না দিলেও এমন মনে হচ্ছে খারাপ কিছু ঘটবে। এতে বাসার শান্তি হারিয়ে নিষ্প্রাণ হয়ে যাবে। এসব নানা চিন্তা ভাবনায় মশগুল সীমা বেগম। তখন মেধা বেজায় মুখে এসে পাশে বসলো। ওর গালে ব্রণ উঠেছে, ফর্সা গালে লাল টকটক করছে 2টো ব্রণ। সীমা বেগম দৃষ্টি তুলে মেধার দিকে তাকিয়ে চুপ করে আছে। বাবা মা মরা মেয়েটার গদি করতে হবে শীঘ্রই। ওকে নিয়েও আজকাল অনেকের কানাঘুষা হচ্ছে। এই তো গতকালই তো এক প্রতিবেশী ইঙ্গিতে অনেক কিছু বললেন। আগুনে আর ঘি পাশাপাশি রাখলে বিপদ বাড়বে, তার ইঙ্গিতও দিলেন। এর জবাবে কিছু বলেনি তিনি। তবে কতদিন বা চুপ থাকবেন? এই শুক্রবারে আদিত্য আর মেধার বিয়ের কাজটা সম্পূর্ণ করবেন। ওনাকে তাকিয়ে থাকতে দেখে তখন মেধা বলল, মামনি কিছু কি হয়েছে? শরীর খারাপ করছে তোমার? আদিত্য কোথায়? জানি না, ফোন করে ডাকবো? ফোন করে বল বাইরে থেকে সকালের নাস্তা আনতে। কেন জানি খুব অস্থির লাগছে আমার। তুমি রুমে গিয়ে একটু শুয়ে থাকো, আমি বলছি। পণ্ডিতি করে তোকে রান্না করতে যেতে হবে না, যা বলছে তাই কর। ঠিক তখন বিদ্যুৎ এলো। সিলিং এর বাতাসে শরীর লাগতেই জুড়িয়ে গেল মন, প্রায় যেন হাঁপ ছেড়ে বাঁচলো। প্রশান্তিতে চোখ জোড়া বুঝে এলো। তখন সীমা বেগম উঠে রুমের দিকে যেতে যেতে বললেন মেধাকে পণ্ডিতি না করতে। বাসায় কেউ নেই, হিতে বিপরীত হতে পারে। জবাবে মেধা ভদ্রমের মতো সম্মতিসূচক মাথা নাড়ল। তারপর উপরে যেতে পা বাড়ালে বাইরে হর্ন শুনতে পেল। দাঁড়িয়ে গেল সেখানেই। এই তো আমান এসে গেছে, ওকে দিয়ে নাস্তা আনাতে হবে। আমান শেষ বাজাতে ঢুকতেই মেধা গিয়ে বলল, ভাইয়া নাস্তা বাইরে থেকে আনতে বলেছে মামনি। আম্মু অসুস্থ নাকি? প্রেসার বেড়েছে। তোর বরকে গিয়ে বল কেবল বাইরে থেকে আসলাম, এখন ফ্রেশ হয়ে ঘুমোবো আমি। না চলো, আমিও যাব তোমার সঙ্গে। আমার ভীষণ ক্ষুধা লেগেছে। তাছাড়া আদিত্য ভাইও বাসায় নেই। ওনার বন্ধুর মা মারা গেছে গত রাতে, সেখানে গেছে, ফিরেনি এখনো। এ কথা শুনে আমান প্রচন্ড বিরক্ত হয়ে মেধার দিকে তাকিয়ে রইল। তখন মেধা বিশ্বজয় করা হাসি হাসলো। সেটা দেখে আমান তার কপালে একটা টোকা মেরে বলল, চল সামনে হাট। মেধা এবার ওর বিরক্ত মাখা মুখ দেখে খিলখিল করে হেসে সামনে এগোতে থাকলো। দুজনে বাইকে উঠে গেট পার হতেই আদিত্যের গাড়ির মুখোমুখি হলো। আমান দ্রুত ব্রেক কষলে আদিত্য মুখ বাড়িয়ে মেধাকে জিজ্ঞেস করলো, কোথায় যাওয়া হচ্ছে? বাইরে নাস্তা আনতে। দুজন যাওয়া লাগবে? তুমি বাসায় চলো, আমান যাক। আমি রাস্তা না চিনলে ভাইয়া যাবে কিভাবে? সে রাস্তাঘাট কিছু চিনে না। কি ভাইয়া ঠিক বলেছি না? জি ভাবি যান, ঠিক বলেছে।
এই জন্য চিরকৃতজ্ঞ আমি। আমানের এই জবাবে মেধা পুনরায় হাসতে লাগলো। ওর হাসি দেখে দুই ভাইয়ের মুখেও হাসি ফুটলো। তারপর পাশ কাটিয়ে বাইক নিয়ে যেতেই আদিত্য আমানকে বলল। সাবধানে। আমান ভাইয়ের কথা শুনে মুখ ভর্তি হাসি নিয়ে জবাবে মাথা ঝাঁকালো। আদিত্য এখন ওর সঙ্গে অল্প স্বল্প কথা বলে, ইঙ্গিত করে বোঝায় এটা ওটা। তাকে আবার সুযোগ দিয়েছে অপকর্ম ছাড়ার, তাই সে এখন নিজেকে শুধরে নিচ্ছে। বাবা মায়ের পা ধরে কেঁদে মাফও চেয়েছে। উনাদের সঙ্গে বহুবার খারাপ ব্যবহার করেছে, কষ্ট দিয়েছে। আর তার এই অমূল্য পরিবর্তনের যথেষ্ট কারণ আছে। এই কারণ হচ্ছে মেধার বাবার মৃত্যু। রোজওয়ানের মারা যাওয়ার পর গভীরভাবে সে কিছু উপলব্ধি করেছে। ওর মন এবং মস্তিষ্কে একটা কথা গেঁথে গেছে, জীবন সুন্দর, মৃত্যু অবধারিত। আর এই মানব জীবনে এই দুটো বাক্য চিরন্তন সত্য। ওর এসব ভাবনায় ছেদ ঘটল মেধার কথা শুনে। মেধা আদিত্যকে বলছে, মামুনি অসুস্থ, এখন ঘুমাচ্ছে বোধহয়। আপনি ফ্রেশ হয়ে নিন, আমরা যাব আর আসবো। হুম। তখন আমান বাইক স্টার্ট করতেই মেধা আদিত্যের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিল। আমান সামনের মিররে তা দেখে হু হু করে হেসে উঠল। আদিত্য ঠোঁট কামড়ে এক ভ্রু উঁচু করে মেধার দিকে তাকিয়ে আছে। আমানের সামনে এমন করার মানে হয়? মেয়েটা বড্ড জ্বালাচ্ছে আজকাল। না, এরে আর ছেড়ে রাখা যাবে না। যত সম্ভব তার শরীরের বৈধ ট্যাগ লাগাতে হবে। আদিত্যকে ভ্রুকুচকে দেখে মেধা গেয়ে উঠল, ওগো এভাবে তাকিও না। তোমার ওই প্রখর দৃষ্টিতে আমি বরবাদ হয়ে যাচ্ছি, নিঃস্ব হয়ে যাচ্ছি পুরোটাই। ততক্ষণে আমানের বাইক চলতে শুরু করেছে। তখন মেধা চেঁচিয়ে বলে যাচ্ছে, তুমি গিয়ে জলদি ফ্রেশ হও প্রিয়, আমি আসছি। আর ওর যাওয়ার দিকে তাকিয়ে আদিত্য উচ্চ স্বরে উচ্চারণ করলো। পাসেল একটা। এরপর আদিত্য ওর গাড়ি নিয়ে বাসায় প্রবেশ করলো। আর ওরা গেল নাস্তা আনতে। আদিত্য মাকে নিচে না পেয়ে ফ্রেশ হয়ে সীমা বেগমের রুমে গেল। প্রেসার চেক করলো, এখনো হাই প্রেসার দেখে মাথায় পানি ঢালতে সাহায্য করলো। মাথা মুছে হালকা খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। সীমা বেগম শুয়ে আছে আর আদিত্য ওনার মাথা টিপে দিচ্ছে। বেশ আরামেই উনি বন্ধ নয়ন জোড়া একবার খুলে ছেলের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। মন থেকেই দোয়া এলো ছেলের জন্য। আদিত্যের কল পেয়ে জেনারেটর ঠিক করার লোকও এসে গেছে। সময় নিয়ে লোকজন জেনারেটর ঠিক করে টাকা নিয়ে চলে গেল। সীমা বেগমও ঘুমিয়ে পড়েছে। আদিত্যের কল আসায় সে মায়ের দিকে একবার তাকিয়ে নিজের রুমে চলে গেল। অফিসের ব্যাপারে কি সব আলোচনা করে কলটা কাটতেই তার ঘড়িতে নজর গেল। ওর যাওয়ার প্রায় 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। এত দেরি তো হওয়ার কথা না। তবে সে আরো কিছুক্ষণ অপেক্ষা করে আমাকে কল দিল। কি আশ্চর্যজনক ভাবে বারবার ফোন বন্ধ পাচ্ছে। মেধার নাম্বারে কল দিতেই তার ফোন রুমে বেজে উঠল। জ্যামে পড়েছে ভেবে আরো কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু না, ঘন্টা কাটা টিক 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 করে চলতেই থাকলো। সময়ও গড়াতে লাগলো। এভাবেই 4 ঘন্টা পেরিয়ে গেল। আদিত্য এবার উতলা হয়ে উঠল। বাসায় সদর দরজাটা লক করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। ওরা বেশিরভাগ যে রেস্টুরেন্টে খাবার খায় সেখানে গিয়ে জানতে পারলো আমান আসেনি। সামনের মোড়ে আমানের এক ফ্রেন্ডের বাবার বিরিয়ানি হাউস আছে। সেখানে গিয়ে জানলো আমান গত রাতে গিয়ে বিরিয়ানি খেয়েছিল, আজ সকালে আসেনি। এভাবে অনেক জায়গায় খুঁজতে থাকলো আদিত্য। এমনকি আমাদের বন্ধুদেরও ফোন করেও খোঁজ করলো, তবুও কোনো সন্ধান মিলল না। এভাবে হন্য হয়ে খুঁজতে খুঁজতে আরো ঘন্টা 3 পেরিয়ে গেল। অজানা ভয়ে তার বুক কাঁপছে। সেই সঙ্গে খোঁজ নিয়েছে আশেপাশে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। না, আজকে অ্যাক্সিডেন্টও হয়নি। আদিত্য টেনশনে ঘেমে নিয়ে একাকার হয়ে বাসায় ফিরে গেল। বাসায় গিয়ে দেখে বাবা মা খেতে বসেছে, তাই কিছু বলল না সে। তবে সীমা বেগম প্রশ্ন ছুড়ল, আদিত্য বানর দুটো বাসায় নেই, কোথায় গেছে জানো? ঘুরতে গেছে, চলে আসবে। তোমার কেমন দেখাচ্ছে কেন বাবা, কিছু হয়েছে? না, গরমে এই শরীরে রান্না করলে তুমি? এখন দুপুর 3টে বাজে।
আছে। মেধাকে বললাম তোমাকে ফোন করে সকালের নাস্তা আনতে, কিন্তু তুমি পুরো সকাল পেরিয়ে দুপুরে এলে, তারপর হুট করে কোথায় চলে গেলে। এখনো এলে তাও খালি হাতে। এদিকে মেধা আর আমারটাও নেই। আচ্ছা প্রেশার বেড়েছে বলে কি না খাইয়ে মারার পরিকল্পনা করছো তোমরা? মায়ের এমন কথা শুনে আদিত্য মৃদু হাসলো। প্যাকেট দেখে বুঝতে রইল না খাবার বাইরে থেকে এসেছে। তাহলে বাবারা এনেছে খাবার। আদিত্য আর না দাঁড়িয়ে রুমে গেল। এক বন্ধুর মাধ্যমে পুলিশের সাহায্যে খোঁজ চালালো। সময় ধীর গতিতে এগোতে থাকলো। এক সময় দিন পেরিয়ে রাতও কেটে গেল। ধীরে ধীরে একথা চারিদিকে ছড়িয়ে গেল। নিকট আত্মীয়রা বাসায় এসে নানান যুক্তি দেখাতে লাগলো। কেউ কেউ মুখের উপর বলেও দিল, আমার বোধ হয় মেধাকে ভালোবাসতো, তাই বিয়ের আগে মেধাকে নিয়ে পালিয়েছে। একথা শোনা মাত্রই সীমা বেগম খই হারিয়ে ফেলল। উনি হতবাক হয়ে গেলেন। সেই সঙ্গে থরথর করে কাঁপতে লাগলো পুরো শরীর। উনি নিজের ভারসাম্য ধরে রাখতেও পারলেন না। সেন্স হারিয়ে ঢলে পড়লেন মেঝেতে। আদিত্য এখনো নিজের মতো যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। হসপিটালও খোঁজ নিয়েছে, কিন্তু আশানুরূপ কোনো খবরই পায়নি। তবুও সে হতাশ না হয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আর মনে প্রাণে একটা দোয়া করছে, দুজনে যেখানেই থাকুক সুস্থ থাকুক, কারণ দুজনই তার প্রিয়জন। ওদিকে আত্মীয় স্বজনও কিছু পড়শি মন গড়া বক্তব্য পেশ করছিল ড্রয়িং রুমে বসে। তখন তারা আমানের দিকে আঙ্গুল তুলছে। কখনো তারা আমানের দিকে আঙ্গুল তুলছে, কখনো বা মেধার দিকে। যেমন মেধা ভালো মেয়ে হলে কখনো এমন করতো না, চরিত্র খারাপ বলে এমন করছে। তাছাড়া ওর বাবা খুব ভালো মানুষ ছিল, তবে মেধা কেন এমন হলো? এছাড়াও আদিত্যের মতো সোনার টুকরো এভাবে ঠকায়? আদিত্যের কোনোদিন কম ছিল? আদিত্যর কোন দিকে কম ছিল? বরং আমানের চেয়ে ঢের গুণ ভালো সে। আমানকেও বলিহারি যায় এই কাজ করতে পারলো, তাও কিনা আপন মায়ের পেটের ভাইয়ের সঙ্গে। একবারও বিবেকে বাঁধলো না? ঘুণাক্ষুণো মায়ের কথা স্মরণ হলো না? স্মরণ হবে কিভাবে? পীড়িতের রসে ডুবে বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। হায় রে জীবন, এমন করলে কে কাকে বিশ্বাস করবে? নানান ধরনের কথা হচ্ছে ড্রয়িং রুমে। আমাদের নিখোঁজের কথা কানে পৌঁছতেই বড় মামা এসে মাথা হেড করে বসে আছে। কি হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না ওনার। আত্মীয়দের কথা শুনে টেনশনও বেড়ে যাচ্ছে। কে জানে কোনটা সত্য আর কোনটা মিথ্যে। এদিকে আদিত্যের বাবা সীমাকে নিয়ে হসপিটালে ছুটলেন, কারণ এ অবস্থায় বাসায় থাকলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। মায়ের কথা শুনে আদিত্যের ছুটে গেছে হসপিটালে। বিগত দিন থেকে খাওয়া দাওয়া নেই, রাতেও পার করছে নির্ঘুমে। সর্বদা একটা চিনচিনে ব্যথা অনুভব করছে বুকের বাঁ পাজরে। হঠাৎ ওরা কোথায় গেল, কেন গেল? এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে কি সত্যি আমার মেধাকে? কেবিনের বাইরে বসে আদিত্য এসবই ভাবছিল। অবুঝ মনটা কত কি ভেবে চলেছে। মন প্রাণে এটাও চাচ্ছে আত্মীয়দের বলা কথা মিথ্যে হোক। সে বড় বড়োর মতোই গর্বের সঙ্গে বলতে পারে না, তার প্রিয় মানুষটা তাকে ঠকায়নি, তার ভাইও বেইমানি করেনি। আদিত্যের এসব চিন্তা ছেদ ঘটল আজানের মধুর সুরে। সে বাবাকে বসিয়ে রেখে মসজিদে গেল। জোহরের আজান পড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিরা ছুটছে মসজিদের পানে তাদের রবের প্রার্থনা করতে, সিজদায় লুটে রবের সঙ্গে নিজের সাক্ষ্য করতে, নিজের চাওয়া পাওয়া রবের কাছে জাহির করতে। মাশাআল্লাহ, কি সুন্দর সেই দৃশ্য। আদিত্য মসজিদে অজু সেরে সালাত আদায় করে পুনরায় হসপিটালে ফিরে এলো। বাবার জন্য খাবার আনতে ভুলেনি সে। নিজ খাওয়ার নিয়ে মিথ্যে বলে বাবাকে এক প্রকার জোর করে খাওয়ালো। সত্যি হচ্ছে তার গলা দিয়ে কিচ্ছু নামবে না। বারবার মেধার অশ্রুসিক্ত চোখ জোড়া মুখের সামনে ভেসে উঠছে, কানে বাজছে তার খিলখিল হাসির শব্দ। সেই সঙ্গে অদৃশ্য কেউ যেন বারবার বলছে, তাকে বাঁচাও আদিত্য, তাকে বাঁচাও। সীমা বেগমকে একটা কেবিনে রাখা হয়েছে। আদিত্য বাবার পাশে বাইরে বসে আছে। ক্ষণে ক্ষণে ফোন করে জিজ্ঞাসাও করছে কাকে খোঁজ মিলছে নাকি, কিন্তু না, ফলাফল শূন্য।
খানিকক্ষণ বাদে জরুরি কল আসায় ওর বাবা কিছুক্ষণের জন্য অফিসে গেল। আদিত্য ঠাই বসে রইল সেভাবেই। লাল বর্ণ চোখের কার্নিশে জমেছে অশ্রুবিন্দু। দুদিন হয়ে গেছে প্রিয় মা মুখটাকে দেখেনি সে। ছোঁয়া তো দূর, কই তার প্রাণ ভোমরা। কারো খিলখিল শব্দে তার প্রাণটাও জুড়াচ্ছে না। কেউ কল করে এটা ওটা আর আবদারও করছে না। রাতের বেলায় ঘুম ভাঙিয়ে আইসক্রিম খাওয়ার আবদারও করছে না। দেখা আইসক্রিমে তার আবার পোষায় না। সে স্টেডিয়ামের নিয়ন আলোয় হাঁটতে হাঁটতে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গুজে আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে। কখনো কখনো তার পথ আটকে মিষ্টি হেসে সুন্দর করে বলবে, ভালোবাসি প্রিয় মানুষ, ভীষণ ভালোবাসি। এছাড়া রোজ অফিসে যাওয়ার পূর্বে সীমা বেগমের চোখ ফাঁকি দিয়ে ওর রুমে যাবেই যাবে। তারপর তাকে শক্ত করে জাপটে ধরে বুকে মাথা রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। না সে নিজে নড়বে আর না তাকে নড়তে দিবে। এভাবেই থাকার পর বলবে, আদিত্য ভাই। এখনো ভাই? কবুল বলার আগ মুহূর্ত পর্যন্ত ভাই। তাই এভাবে চাপটা ধরেছেন কেন? লজ্জা নেই আপনার? ছিল, তবে ভালোবাসার দরে বেঁচে দিয়েছে। বুঝলাম। তা কি বলতে এসেছেন বলে ধন্য করুন আমায়। কি বলতে এসেছি ভুলে গেছি, তবে কারো দিকে তাকাবেন না, সাবধানে যাবেন আর অবশ্যই সাবধানে ফিরে আসবেন। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। কিছু লাগবে? না, তবে ঝাল কিছু আনলে মাইন্ড করব না। রোজ এভাবেই ওর সকাল শুরু হতে মিষ্টি একটা অনুভূতি নিয়ে। অথচ দুদিন কেটে গেল তাকে ছাড়া। মনে হচ্ছে জীবন থেকে সুখ হারিয়ে গেছে। মন বড্ড ব্যাকুল হয়ে আছে তার জন্য। কখন পাবে তার খোঁজ? শক্ত করে বুকে জড়িয়ে নেওয়ার সুযোগ হবে তো, নাকি চিরতরে হারিয়ে ফেলেছে ওর সুখ পাখিটাকে? আদিত্য চেয়ারে মাথা ঠেকিয়ে নিশ্চুপ হয়ে বসে রইল। সময় কাটতে থাকলো নিজ গতিতে। বিকালে আজানের পরপর নার্স এসে জানালো তাকে সীমা বেগম ডাকছে। উনি তার সঙ্গে কথা বলতে ব্যাকুল হয়ে উঠেছে। এ কথা শুনে আদিত্য ঝটফট উঠে কেবিনে প্রবেশ করলো। মায়ের হাত শক্ত করে ধরে পাশে বসে মৃদু হাসলো। ওর মুখ দেখে সীমা বেগম হু হু করে কেঁদে উঠলেন। মুখে বারবার বলতে লাগলো, বাবা আমার শোনা বাবা, কষ্ট পাস না, তোর মেধাকে তোর কাছে ফিরিয়ে এনে দিব আমি। মায়ের কথা শুনে আদিত্যের হাস্যচোখ মাথা নাড়লো। তারপর মা ও ছেলে অঝরে অশ্রু ঝরালো। একটু পরে আদিত্যের বাবাও এসে সেখানে পৌঁছালেন। হঠাৎ সীমা বেগমের কিছু কথা স্মরণ হলো। আত্মীয়দের বলা কথাগুলো মস্তিষ্কে বারবার ঘুরপাক খেতে লাগলো। তখন উনি ঠান্ডা মাথায় ভেবে যে ধরলেন বাসায় যাওয়ার। ওনাকে আর কোনোভাবেই হসপিটালে রাখা গেল না। তাই বাধ্য হয়ে আদিত্য এবং ওর বাবা ওনাকে বাসায় নিয়ে আসলেন। ওনাকে আসতে দেখে কিছু কিছু আত্মীয় স্বজনরাও বাণী ছড়ানোর আগে আদিত্য মুখ খুলল, আপনারা এখন আসতে পারেন, আমার তখন বিশ্রামের প্রয়োজন। মুখের উপর যেতে বলার অনেকেই মুখ কুঁচকে অসন্তুষ্ট হয়ে বেরিয়ে গেলেন। বড় মামার সঙ্গে সীমা বেগম কি নিয়ে যেন আলোচনা করছে। আদিত্য এক গ্লাস পানি হাতে নিয়ে মুখে দিতে যাবে, তখনই শুনতে পায় বাইক আসার শব্দ। সে দ্রুত গ্লাস রেখে এগিয়ে যাওয়ার আগে বিধ্বস্ত অবস্থায় আমানকে ঢুকতে দেখা যায়। আমান কোনো দিকে না তাকিয়ে ভাইয়ের পায়ের কাছে বসে পড়ে। আদিত্যের পা জোড়া জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। তার কান্নার শব্দে হতবাক হয়ে যায় উপস্থিত সকলে। আদিত্য ভাইয়ের রক্তাক্ত অবস্থা থেকে স্বাভাবিকভাবেই বলল, মেধা কোথায়? এই প্রশ্নে আমান কান্নাগুলি তো দ্বিগুণ বেড়ে গেল। আদিত্যের মা এগিয়ে এসে আমানকে হ্যাচকা টানে দাঁড় করিয়ে বলল, আমার মেয়ে কোথায়? ওকে কোথায় রেখে এসেছিস? কি হলো বল, মেধা কই? আমান কান্নার চোটে কথা বলতে পারছে না। অনেক চেষ্টা করে সে দু শব্দ উচ্চারণ করতে পারল না। নিশ্চুপ থাকা সীমা বেগম সহ্য করতে না পেরে থাপ্পড় মেরে দিলেন তার বা গালে। আমান এক পা পিছিয়ে গেলে তাতে ব্যথাযুক্ত গালে থাপ্পড় পড়াতেও দু শব্দ করলো না সে। এবার আদিত্য মাকে সরিয়ে আমানকে কাঁধে দুই হাত রেখে সুন্দরভাবে বলল, বল না ভাই, কি হচ্ছে তোদের? না বলে কোথায় চলে গেছিলে তোরা? তোর এই অবস্থা কেন? আর মেধা কই? সে ঠিক আছে? ভয় পাস না ভাই, প্লিজ বল আমাকে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট করেছিলে? কোন হসপিটালে সে আছে বল।
আদিত্যের জবাবে আমার নাবোধক মাথা নাড়ল, অর্থাৎ এর কোনোটাই না। আদিত্য এবার ঢোক গিলে বলল, অ্যাক্সিডেন্ট করিসনি, তবে কিডন্যাপ হয়েছিলে? এই কথার জবাবে আমার হাসিচোখ মাথা নাড়ল। ওর এই মাথা নাড়াতে সবার বুক কাঁপতে কাঁপতে থাকলো অজানা ভয়ে। আদিত্য এবার ব্যতিব্যস্ত হয়ে আমানকে জিজ্ঞেস করতেই থাকলো। পূর্বের সব ঘটনা মনে করে আমানের শরীর থরথর করে কাঁপছে। তা দেখে ওকে একটু পানি খাইয়ে সময় দিল নিজেকে সামলে নিতে। এরপর আমান জানালো, নাস্তা নিয়ে ফেরার সময় হঠাৎ ওদের পথ আটকে দাঁড়ায় কালো রঙের একটা গাড়ি। তারপর কিছু বুঝে ওঠার আগেই ওদের গাড়িতে তুলে নেয়। তারপর চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় এক পুরনো গোডাউনে। ওটা কার গোডাউন, কোন জায়গা সে জানে না। ওখানে গিয়ে তাকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলা হয়। তারপর হকি স্টিক দিয়ে মারতে থাকে অনবরত। ওর মুখ বাঁধার জন্য চিৎকার করতে পারছিল না সে। আর গাড়িতে থেকে নেমে মেধাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়, কারণ মেধার সারা শব্দ সে আর পায়নি। আর মুখেও রুমাল গুজে থাকায় কিছু বলতেও পারেনি। পরে বেধর মার খেয়ে সেন্সলেস হয়ে ঘন্টা দুয়েক পর সেন্স ফিরলে দেখে মেঝেতে পড়ে আছে, হাত পা খোলা, তবে অন্ধকার রুম। এত অন্ধকার কিন্তু দেখা যাচ্ছিল। তখন দুধাপ পা ফেলে দুজন এসে পুনরায় ওকে বেঁধে ফেলে আর শাসিয়ে বলে, ওদের স্যার বলছে এখনই যদি চিমটি পরিমাণও বেয়াদবি করি জানে মেরে দিবে। ঠিক তখনই মেধার চিৎকার শুনতে পায় আমার। সে ওর নাম ধরে ডাকছিল, আর সাড়া না পেয়ে আদিত্য বাঁচাও বলতেই কেউ তাকে সজোরে থাপ্পড় মেরে বসে। এত জোরে মারে যে সেই শব্দটা আমারও শুনতে পায়। মেধা কেঁদে উঠলেই তখনই কেউ একজন বলে, আদিত্যের পাট চোখে গেছে বে, এখন থেকে এই উদয়ের খেল ছোড়ো। তাই কথায় কথায় আদিত্য আদিত্য না করে শুধু আমার নাম জপ করবে, ওকে বে? এইটুকু বলেই সীমা বেগম আটকে উঠলেন। বড় মামাও নামটা শুনেই দাঁড়িয়ে গেল। আদিত্যের বাবাও মনে হলো ভীষণ ভাবে চমকে গেছেন। তখন সীমা বেগম আতঙ্ক ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি নাম বললি? উদয়। ও সাইকোটা বেঁচে আছে? এই কথা শুনে আমানের সঙ্গে আদিত্য ভ্রু কুঁচকে ফেললো, কারণ এই নামে কাউকে চেনে না তারা। তবে কে এই উদয়, কি বা তার উদ্দেশ্য? তখন আদিত্য বাকিটুকু বলার আমান পুনরায় বলতে লাগতো। তারপর মেধা টানতে টানতে আমানের সামনে দাঁড় করায় উদয়। সে বুঝতে পারে তাদের উপস্থিতি, তবে চোখ বাঁধা থাকায় কিছুই দেখতে পায় না সে। তখন একজন এসে আমানের চোখ খুলে দেয়, রুমের লাইট জ্বালিয়ে দেয়। ওকে দেখে মেধা কাছে যেতে গেলেই পুনরায় থাপ্পড় মেরে দেয় উদয়। মেধাকে মেঝেতে পড়তে দেখে কিছু বলতে ছটফট করছে। তখন উদয় আমানকে বলে, ব্রো, তোমার ভাইয়াকে বলিও কানা ল্যাংড়া দেখে নিজের গলায় একটা ঝুলে নিতে। আমার ফুল আমি নিয়ে গেলাম, সেই সঙ্গে তাকে এটাও জানিয়ে দিও এই ফুল আমার, আর এই ফুলের মধুর ভাগিদারও শুধু আমি। সে যেন ভুলেও আগাছার মতো বাচ্চাতে না আসে, আর আসলে তাকে উপড়ে ফেলতেও দুবার ভাববো না আমি। এখন তুমি অতি ভদ্র ছেলের মতো আমাদের বিয়ের সাক্ষী হিসেবে ঝটপট সাইন করে দাও, নয়তো এত আদর যত্ন করবো জীবনেও ভুলতে পারবা না। একথা কর্ণকুহরে পৌঁছাতেই আমান হতবাক হয়ে গেল। সে কি বলল? বিয়ের সাক্ষী? কাদের বিয়ে? ওর আর মেধার? মেধাকে সে চিনল কিভাবে? তাছাড়া হঠাৎ বিয়ে বা কেন? কি উদ্দেশ্য এ ছেলে? নাকি কোনোভাবে ভয় দেখাচ্ছে? এতে ওর কি লাভ? তখন এসব ভাবতে ভাবতে ওর চোখে ভেসে উঠলো আদিত্যের মুখ। তাতেই ওর বুক কেঁপে উঠলো অজানা ভয়ে। এখন যদি সত্যি সত্যি ওদের বিয়ে হয়েই যায়, তখন কি হবে? ফিরে গিয়ে আদিত্যকে কি জবাব দিবে? মেনে নিতে পারবে এই কষ্টটা, নাকি দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে? ভাইকে এভাবে নিঃশেষ হতে দেখতেও পারবে না সে। তাছাড়া চেনা নেই জানা নেই এমন ছেলের হাতে মেধাকেও তুলে দিতে পারবে না। আপন বোন না হলেও নিজের ছোট বোনের মতোই ভালোবাসে সে। আর বোনের জীবনে এভাবে ধ্বংস হতে দিবে না, কিছুতেই না। প্রয়োজনে মার খেয়ে মরে যাবে, তবুও সেই সাইন করবে না মেধার একমাত্র আদিত্যরই। আর ওইদিকে হয়তো আদিত্য ব্যাকুল হয়ে ওদেরকে খুঁজছে, না পেরে কি অবস্থা সবার কে জানে। তাছাড়া সীমা বেগম যদি উদয়কে আটকাতে না, তবে ওনাকে কিভাবে সামলাবে?
ওনার আদরের মেয়ে অন্যের ঘরে চলে যাবে, বাসাও শূন্য হয়ে যাবে। বেগম মানতে পারবে তো? মনে মনে এসব ভেবে আমান জোরে জোরে ওর মাথা ঝাঁকালো। না, সে আর এসব ভাবতে পারছে না। মুক্তির পথ খুঁজে বের করতেই হবে তাকে, নয়তো এসব এলোমেলো হয়ে যাবে সব। একদিকে তার ভাই, অন্যদিকে মা, এদের দুজনের মুখে হাসি ফোটাতে তাকে কিছু একটা করতে হবে। আমান যখন মনে মনে এসব ভাবতে ব্যস্ত, তখন তার কানে এসে লাগলো সজোরে আরেক থাপ্পড়ের শব্দ। উদয় পুনরায় মেধাকে মেরেছে। আমানও রাগ সামলাতে না পেরে ছটফট করে ব্যর্থ হলো। তারপর ক্ষিপ্ত নজরে তাকিয়ে রইল উদয়ের দিকে। মেধাকে কাঁদতে দেখে উদয় মেধাকে পুনরায় থাপ্পড় মেরেছে। কানের কাছে এভাবে ফ্যাচ ফ্যাচ করে কান্না তার পছন্দ নয়, প্রচন্ড বিরক্ত লাগে। থাপ্পড় মেরেও সে বিরক্ত নিয়ে মেধার দিকে তাকিয়ে আছে। ভাবখানা এমন যেন দ্বিতীয় থাপ্পড় দিলে বলে। মেধা গালে হাত দিয়ে এবার নিঃশব্দে কাঁদছে। তখন উদয় বলল, আর এক ফোঁটা অশ্রু যদি গড়িয়েছে, তোমার ভাইয়ের শরীর থেকে আমি তার দ্বিগুণ ফোঁটা রক্ত চড়াবো। কথাই নয়, আর কাজে দেখাবো। কি করেছি আমি? কেন এমন করছেন আমার সঙ্গে? যা বাবা, আমি আবার কি করলাম? এখনো কিছু করিনি বে, তাছাড়া কেবল তো শুরু। ছেড়ে দেন আমাদের প্লিজ, আমি আপনার পায়ে পড়ছি, আমাদের ছেড়ে দেন। আমার হাত, পা, ঠোঁট, মুখ যা ইচ্ছে ধরো, তাও ছাড় পাবে না সোনা পাখি। আমি আদিত্যকে ভীষণ ভালোবাসি, আমাকে ওর কাছে যেতে দিন। কথা দিচ্ছি আপনার কথা কাউকে বলবো না। ওর নাম মুখে এনো না জান। ম্যারেজ বিগড়ে গেলে খবর আছে তোমার। তুমি আমাকে ভালোবাসবা, শুধু আমাকে। যখন ওরা কথা বলায় ব্যস্ত, তখন আমান উদয়কে ভালো করে লক্ষ্য করলো। বয়স আদিত্যের মতোই, সুদর্শন বটে। অভিজাত্যপূর্ণ পোশাকে স্মার্টনেস বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। মুখে মুখে তীক্ষ্ণতার ছড়াছড়ি, ঠোঁটে লেপ্টে আছে তাচ্ছিল্যের হাসি। এক কথায় উদয় নজর কাড়া সুদর্শন। ছেলে হয়ে এটা মানতে সে অনুদারতা করবে না। তবে মেধার কথা শুনে মনে হচ্ছে সে উদয়কে চেনে না, অথচ উদয় মেধাকে কিডন্যাপ করে বিয়ে প্রসঙ্গেও চলে গেল। এখন কথা হচ্ছে উদয় মেধাকে কিভাবে চেনে, নাকি ট্র্যাপে ফেলার জন্য তার নতুন চাল। তখন হঠাৎ উদয় কাউকে ডাকতে দুজন পুরুষ সেখানে উপস্থিত হলো। উদ্ভব, সম্ভবত উকিল ওনার, এসে একটা ফাইল এগিয়ে দিল উদয়ের দিকে। উদয় সেটাকে দেখতে দেখতে আমানের মুখোমুখি দাঁড়ালো। তারপর ফাইলের দৃষ্টি নিবদ্ধ করেই বলল, আমার সম্পর্কে খোঁজ খবর নিলে ভালো কিছু শুনবা না। সাইকো, পাষাণ, হৃদয়হীন এসবই বলবে লোকে, যদিও এর একটাও মিথ্যা নয়। এই সমস্ত গুণ আমার মধ্যে বিদ্যমান। এখন কথা হচ্ছে, এসব জেনেই মেধাকে আমার হাতে তুলে দিবে তুমি? নাও সাইন করো, এতে সময় নেই আমার হাতে। একথা বলে আমানের হাত খুলতে ইশারা করে একজনকে। সে লোক এসে হাত না খুলে বেথর মারতে থাকে তাকে। মার দেখে মেধার নিকটে আসতে গেলে উদয় তাকে ধরে ফেলে। মেধা চিৎকার করে কেঁদে মারতে নিষেধ করলে সেই ব্যক্তি শোনে না, বরং আরেকজন এসে যুক্ত হয়। মেধা নিজ চোখে দেখতে পারল না আমানের রক্তাক্ত দেহে। ওর পুরো শরীর কাঁপতে থাকে থরথর করে। ওর কাঁপুনি দেখে উদয় তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি দেখে বলল, আমি জানতাম তোমার ভাই হাত খুললেই আমার উপরে আক্রমণ করবে, তাই আগে ভাগে থার্ড ডোজ কমপ্লিট করে নিচ্ছি। ঠিক করছি না? তুমি বলো। ইস, এসব নিয়ে চিন্তা করতে হবে না তোমার। আর কেটে কেটে কি করছো? এসব ঝামেলা মেটাতে আমি তো আছি নাকি? আমানের ততক্ষণে করুণ অবস্থা। সে মারের চোটে নিভু নিভু চোখে মেধার দিকে একবার তাকিয়ে জ্ঞান হারিয়েছে। তখন উদয় মেধাকে নিয়ে চলে যায় পাশের রুমে। তারপর মেধাকে আদিত্যকে মেরে ফেলার ভয় দেখিয়ে আমানের লাশ গুম করারও ভয় দেখায়। একটা সময় মেধা থম মেরে যায়। এটা বুঝে যায় উদয়ের হাত থেকে তার নিস্তার নেই। এই লোকটা কিছুতেই তাকে ছাড়বে না। সে আদিত্যকে আরো পাবে না। চিরতরে হারিয়ে ফেলেছে প্রিয় মানুষটাকে। উদয় তখন চলে যেতে উদ্যত হতে পা বাড়িয়ে বলে, আর আধা ঘন্টা ওয়েট করো। আদিত্যের লাশ দেখে না হয় নিজেকে আমার জন্য প্রস্তুত করো।
সব নষ্টের গোড়া ওই আদিত্য, তাই না? ওকে ওর ব্যবস্থাই করছি আমি। কোথায় সাইন করতে হবে? একথা শুনে উদয় চট করে দাঁড়িয়ে যায়, মুখ ভর্তি হাসি নিয়ে ঘুরে তাকায় মেধার মুখপানে। তারপর সুন্দর করে দেখিয়ে দেয় কোথায় সাইন করতে হবে। মেধাও সাইন করে পাথরের ন্যায় বসে থাকে থম মেরে। উদয় নিজেই সাইন করে ছটপট মেধার গালে একটা চুমু খেয়ে দ্রুত বেরিয়ে যায়। একটু পরে কাজে এসে শরীয়ত মোতাবেক বিয়েও পড়ায়। এক বুক কষ্ট চেপে মেধাকে উদয় নামে কবুল উচ্চারণ করতে হয়, সেই সঙ্গে না চাইতেও উদয়কে স্বামী হিসেবে গ্রহণ করতে হয়। আর উদয় জ্ঞান হারানো অবস্থায় সাক্ষী হিসেবে নিয়ে নেয় আমানের আঙ্গুলের টিপসই। তারপর মেধার নাকে রুমাল চেপে অজ্ঞান করে ফেলে চোখের পলকেই। মেধা কিছু বুঝে ওঠার আগেই দ্রুত কোলে তুলে বেরিয়ে যায় সেখান থেকে।